এবার আজকে আমাদের টপিক হচ্ছে ডি এন্ড এ ব্লক এলিমেন্ট, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি টপিক। আমরা প্রথমে দেখে নেব যে ডি এন্ড এ ব্লক এলিমেন্ট করতে গেলে এক্স্যাক্টলি প্রথমে আমাদের ব্লক ডিভিশনটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিতে হবে, যে টোটাল ব্লক ডিভিশনটা কেমন করে হয় পিরিয়ডিক টেবিলে। সো আজকে আমরা একটু ম্যানুয়ালি যাচ্ছি, কারণ আমার কাছে পিপিটি নেই। ম্যানুয়ালি পিরিয়ডিক টেবিলটা ড্র করছি, পুরো টেবিলটা ড্র করব না, ব্লকটা জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করছি। সো এই পার্টটা হচ্ছে এস ব্লক, মানে পিরিয়ডিক টেবিলটাকে অ্যাজিউম করা যেতে পারে একটা হাউজিং কমপ্লেক্সের মতো, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক আছে। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড এন্ড সেভেন্থ পিরিয়ড। সো সাতটা পিরিয়ড আছে পিরিয়ডিক টেবিলে। এন্ড দিস পার্ট হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 নিয়ে তৈরি হচ্ছে এস ব্লক। কেন এস ব্লক সেগুলোতে আসছে। সো এস পি ডি এফ চারটে টোটাল ব্লক আছে পিরিয়ডিক টেবিলটাতে। এইখান থেকে শুরু হচ্ছে ডি ব্লক, এন্ড এখানে টোটাল 10টা, টোটাল এখানে 10টা গ্রুপ আছে ডি ব্লক। এন্ড এখানে আছে হচ্ছে পি ব্লক, আর নিচে আছে হচ্ছে এফ ব্লক। আমরা পুরো জিনিসটা কেমন করে শিখবো, পুরো জিনিসটা আমরা শিখবো হচ্ছে ডি ব্লক আর এফ ব্লককে একসাথে কন্টিনিউয়াসলি টানবো। এমন বইতে কেমন করে দেওয়া আছে, বইতে দেওয়া আছে হচ্ছে আগে ডি ব্লকের টোটাল কেমিস্ট্রি ডিসকাস করেছে, তারপরে এফ ব্লকের কেমিস্ট্রি ডিসকাস করেছে। বাট এইভাবে আমরা পড়বো না, কারণ এইভাবে পড়তে গেলে লজিক্যালি বুঝতে অসুবিধা হয়। আমরা যে কোনো একটা প্রপার্টিকে তুলবো, দ্যাট লাইক ইলেকট্রনিক কনফিগারেশনটা যখন শিখবো, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ডি ব্লকের জন্য পড়বো, ইলেকট্রনিক কনফিগারেশন সাইমালটেনিয়াসলি আমরা এফ ব্লকের জন্য পড়বো। সুতরাং আমরা আগে ডি ব্লক করে তারপরে এ ব্লক করব, এরকম করে করব না। আমরা আগে প্যারামিটারকে চুজ করব, যে এখন আমরা লোকেশন পড়তে চলেছি, লোকেশন ডি ব্লকার করবে, এ ব্লকার করব। ইলেকট্রনিক কনফিগারেশন ডি ব্লকার করবে, এ ব্লকার করব। অ্যাটমিক রেডিয়াস ডি ব্লকার করবে, এ ব্লকার করবে। এটা আন্ডারস্ট্যান্ডিং অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। বইতে যদি এইভাবে দেওয়া নেই, বাট আমরা এইভাবে পড়বো। সো টোটাল টেবিলটা অনেকটা এরকম দেখতে, পিরিয়ড টেবিলটা ক্লিয়ার, টেবিলটা পুরোটা এরকম দেখতে। এইখানে আছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি 10টা গ্রুপ আছে। সো 3 4 5 6 7 8 9 10 11 12, আর এখানে আছে 13 থেকে 18। সো 13 14 15 16 17 এন্ড 18। সো এটা হচ্ছে মোটামুটি পিরিয়ডিক টেবিলটা। এখানে কোন ব্লকটা কোনটা, সো দিস ইজ এস ব্লক বেসিক্যালি, এটা হচ্ছে এস ব্লক। কেন এই ব্লক ডিভিশনটা আসছে সেটাতে, ব্লকের অরিজিনটা কোথায়, এটা হচ্ছে পি ব্লক। এই পার্টটা হচ্ছে পি ব্লক, মানে গ্রুপ 13 থেকে 18, 13 থেকে 18 হচ্ছে পি ব্লক, 1 আর 2 মিলে তৈরি হচ্ছে এস ব্লক। আচ্ছা 3 থেকে 12 এই পার্টটা হচ্ছে ডি ব্লক। 3 থেকে 12 এই পার্টটা কি, এই পার্টটাই হলো ডি ব্লক। 3 থেকে 12 পার্টটা হচ্ছে ডি ব্লক, আর নিচে ফুটনোটে যে পার্টটা আছে এটা হচ্ছে এফ ব্লক। অর্থাৎ এফ ব্লককে অ্যাজিউম করা যেতে পারে যে অ্যাজ ইফ মেন পিরিয়ডিক টেবিলে জায়গা হয়নি, তাই একে ফুটনোটে লেখা হয়েছে। মেন পিরিয়ডিক টেবিল যেটা আছে, মেন যে বিল্ডিং কমপ্লেক্সটা আছে, সেখানে এস পি ডি তিনটে ব্লক আছে, সেখানে জায়গা হয়নি, তো এই ফুটনোটে আলাদা করে একটা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে এফ ব্লক। আসছি সবই আসছে, ঠিক আছে। সো কোন কোন গ্রুপ নিয়ে কোন কোন ব্লক, 1 2 হচ্ছে এস ব্লক, 13 টু 18 পি ব্লক, 3 টু 12 ডি ব্লক, এন্ড গ্রুপ 3 তে আছে পুরোটা, দ্যাট ইজ এফ ব্লক। গ্রুপ 3 তে পিরিয়ড 6 আর পিরিয়ড 7। ওকে, এটা হচ্ছে টোটাল ব্লক ডিভিশনটা। এবার হচ্ছে এই ব্লক ডিভিশনের পিছনে কোন প্যারামিটার রোল প্লে করছে, যে প্যারামিটারটা এই ব্লক ডিভিশনের পিছনে রোল প্লে করছে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্টস। এলিমেন্টস গুলো ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ যদি পিরিয়ডিক টেবিলকে দেখা হয়, তাহলে স্টার্ট হচ্ছে এখান থেকে হাইড্রোজেন কে দিয়ে, হাইড্রোজেনের কনফিগারেশন 1s1। তাহলে দেখা যায় এরকম করে 1s1 2s1 3s1 4s1 5s1 6s1 7s1, মানে ভ্যালেন্স শেলের কনফিগারেশন গ্রুপ 1 এর এলিমেন্টদের জন্য হচ্ছে ns1। ভ্যালেন্স শেলের কনফিগারেশন গ্রুপ 1 এর জন্য ns1, হাইড্রোজেন 1s1, তারপরে লিথিয়াম 2s1, এখানে আছে সোডিয়াম 3s1, পটাশিয়াম 4s1 এন্ড সো অন। ভ্যালেন্স শেলের কনফিগারেশন গ্রুপ 2 এর এলিমেন্টদের জন্য হচ্ছে ns2, ns2। গ্রুপ 2 এর জন্য হচ্ছে ns2। তাই গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns আইদার 1 অর 2। কোন শেলটা, ভ্যালেন্স শেলটা। তাহলে ভ্যালেন্স শেলের কনফিগারেশন যদি ns1 হয় বা ns2 হয়, দ্যাট ইজ লাস্ট ইলেকট্রনটা যদি s অরবিটালে এন্ট্রি নেয়, লাস্ট ইলেকট্রনটা সে 1s এর এসো, 2s এর এসো, 3s এর এসো, 4s এর এসো,
লাস্ট ইলেকট্রনটা যে কোনো একটা এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা যদি s ব্লকে s অরবিটালে এন্ট্রি নেয় দিয়ে আইদার ns1 অর ns2 এর মধ্যে কোনো একটা কনফিগারেশন অ্যাচিভ করে তাহলে বলবো সে s ব্লক এলিমেন্ট। ফর এক্সাম্পল আমরা এই লোকেশনে আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের কনফিগারেশনটা যদি একবার দেখি, সোডিয়ামের 11 নাম্বার, 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 11 অ্যাটমিক নাম্বার হলে 1s2 2s2 2p6 3s1 শেষ। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে 3s এ গেছে, দ্যাট ইজ s ব্লক এলিমেন্ট হবে। তো ভ্যালেন্স ইলেকট্রন তাহলে ব্লক ডিভিশনের ক্রাইটেরিয়া কি, ভ্যালেন্স ইলেকট্রন বা লাস্ট ইলেকট্রন যে অরবিটালে এন্ট্রি নেবে অ্যাকর্ডিংলি ওই এলিমেন্টকে ওই ব্লকের গ্রুপ ওই ব্লকের পার্ট বলা হবে। সো ব্লক ডিভিশনের ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে এন্ট্রি নিচ্ছে। সোডিয়ামের জন্য লাস্ট ইলেকট্রন 3s1 1s2 2s2 2p6 3s1 11 নাম্বার ইলেকট্রন নেবে, ওই ইলেকট্রনটা s অরবিটালে এন্ট্রি নিয়েছে তাই সোডিয়ামকে বলবো আমরা s ব্লক এলিমেন্ট। s ব্লকের মধ্যে কোন গ্রুপে, গ্রুপ 1 কারণ এটা ns1 ক্যাটাগরিতে আছে, 3s1 মানে ns1 ক্যাটাগরিতে আছে, তাহলে এটা s ব্লকের মধ্যে গ্রুপ 1 ক্লিয়ার। একই ভাবে ক্যালসিয়াম যদি দেখো এখানে থাকে ক্যালসিয়াম, এখানে থাকে ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার 20 1s1 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 that is last electron 20 নাম্বার ইলেকট্রনটা 20th ইলেকট্রনটা 4s2 তে গেছে, s এর সেকেন্ড ইলেকট্রনটা 4s এর সেকেন্ড ইলেকট্রনটাই হচ্ছে 20th ইলেকট্রনটা, that is last electron যে অরবিটালে যাবে অ্যাকর্ডিংলি হবে ব্লক ডিভিশন এন্ড সেটা অনুযায়ী সে কোন গ্রুপে পোস্টেড হবে অ্যালোকেটেড হবে সেটা ডিসাইড হবে। সো ক্যালসিয়াম হচ্ছে ns2 গ্রুপে 4s2 এই গ্রুপে পোস্টেড হলো, সোডিয়াম হচ্ছে ns1 গ্রুপে 3s1 এই গ্রুপে পোস্টেড হলো এন্ড সো অন, এইভাবে তৈরি হলো s ব্লক। তাহলে p ব্লক কেমন করে হবে, যদি ভ্যালেন্স শেলের লাস্ট ইলেকট্রনটা যদি p অরবিটালে যায় তখন তাদেরকে বলা হয় p ব্লক এলিমেন্ট। তাহলে p ব্লক এলিমেন্ট কেমন করে হবে, গ্রুপ 1 এ ns1, গ্রুপ 2 তে ns2, গ্রুপ 13 এ থেকে 18 অবধি কি হয়, গ্রুপ 13 এ হচ্ছে np1 মানে তার ns2 ভর্তি এবং np1 চলছে, গ্রুপ 14 এ হচ্ছে np2 তার ns2 ভর্তি np তে 2 চলছে, গ্রুপ 15 হচ্ছে np3 পুরো গ্রুপ 15 বরাবর, গ্রুপ 16 হচ্ছে np4, গ্রুপ 17 হচ্ছে np5 এন্ড গ্রুপ 18 হচ্ছে np6। যদিও বা হিলিয়ামের লোকেশনটা 1s2 এটা একটা এক্সেপশন, বাট বাকি সবই হচ্ছে np6। যদিও হিলিয়াম হচ্ছে এখানে হাইড্রোজেন 1s1 তারপরে হিলিয়াম ওখানে 1s2, হাইড্রোজেন এখানে 1s1 তারপরে হিলিয়াম ওখানে 1s2, বাট আদার দ্যান দ্যাট np6 আছে। তাহলে যদি পিরিয়ডিক টেবিল ওয়াইজ যাই, গ্রুপ পিরিয়ড 2 ওয়াইজ যদি যাই, পিরিয়ড 2 তে লিথিয়াম 2s1 তারপরে বেরিলিয়াম 2s2, এখানে হচ্ছে তোমার বোরন 2s2 2p1, কার্বন 2s2 2p2, তারপরে হচ্ছে নাইট্রোজেন 2s2 2p3, অক্সিজেন 2s2 2p4, fluorine 2s2 2p5, neon 2s2 2p6। so this is the general configuration। তাহলে যদি পুরো p ব্লকটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলি তাহলে বলবো ns এর দুটো ছিল আর np তে 1 থেকে 6 অবধি ভর্তি হয়েছে। this is the general electronic configuration for p block elements, yes or no, ns2 np1 to 6। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অল p ব্লক এলিমেন্টস হচ্ছে s এ দুটো ভর্তি হয়ে থাকবে আর np তে একটা একটা করে ভর্তি হবে 1 থেকে 6 অবধি, এন্ড লাস্ট ইলেকট্রনটা এই ক্ষেত্রে p অরবিটালে যাচ্ছে তাই তাদেরকে বলা হচ্ছে p ব্লক এলিমেন্ট। তাহলে s ব্লক এলিমেন্টের লোকেশন আছে গ্রুপ 1 এন্ড 2 এন্ড p ব্লক এলিমেন্টের লোকেশন আছে গ্রুপ 13 থেকে 18 অবধি, যেখানে np1 থেকে np6 অবধি একে একে ইলেকট্রন ভর্তি হয়েছে আফটার ns2। এন্ড এই পুরো ns2 np1 to 6 পুরোটা মিলিয়ে হচ্ছে ভ্যালেন্স শেল। s ব্লকের জন্য ভ্যালেন্স শেল only ns1 or 2, বাট p ব্লকের জন্য ভ্যালেন্স শেল ns এর দুটো and np তে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা নাম্বার ডিপেন্ডিং অন দা লোকেশন। ক্লিয়ার, এটা হচ্ছে তোমার ns2 np6 p ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। s ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বোঝা গেছে। এরকম করে যদি ভর্তি হওয়া শুরু হয় তাহলে দেখো এক সময় d আসবে, d কখন আসবে দেখে নেওয়া যাক। গ্রুপ 1 থেকে স্টার্ট করছি, গ্রুপ 1 পিরিয়ড 1, এখানে হচ্ছে তাহলে হাইড্রোজেন, यस 1s1 কনফিগারেশন ওয়াইজ যাচ্ছি, এখন আর এলিমেন্ট ওয়াইজ যাচ্ছি না। তাহলে দিস ইজ 1s1, এখানে 1s2 কারেক্ট, হিলিয়াম 2s1 2s2 পিরিয়ড 2 তে আছি, 2p1 থেকে 2p6 কারেক্ট, তারপরে 3s1 সোডিয়ামে, 3s2 ম্যাগনেসিয়াম, তারপরে 3p1 থেকে এখানে 3p1 বলবো অ্যালুমিনিয়াম, 3p1 থেকে 3p6
3p6 মানে হচ্ছে তোমার আর্গন। তারপরে 4s1 পটাশিয়াম এখানে আসবে, 4s2 ক্যালসিয়াম, 4s এর পরে স্টার্ট হবে 3d অরবিটাল। তারপরে 3d অরবিটালের স্টার্টিংই হচ্ছে পিরিয়ড নাম্বার 4 থেকে। 4s এর পরেই 3d অরবিটালে ইলেকট্রন এন্ট্রি নেওয়া শুরু করবে। 4s এর আগে অবধি ইলেকট্রন 3d অরবিটালে যাবে না। ক্লিয়ার? তাহলে আফটার 4s এখানে হচ্ছে 4s1 পটাশিয়াম, 4s2 ক্যালসিয়াম, তারপরে এখানে স্টার্ট হচ্ছে 3d1 থেকে 3d10, 10টা ইলেকট্রন ইন 5টা d অরবিটাল, 10টা ইলেকট্রন ইন 5টা d অরবিটাল, 3d1 থেকে 3d10। এটা হচ্ছে ফার্স্ট 3d ব্লক এলিমেন্ট বা ফার্স্ট d ব্লক এলিমেন্ট বা ফার্স্ট ট্রানজিশন সিরিজ বা ফার্স্ট d ব্লক সিরিজ। দ্যাট ইজ দ্য 3d সিরিজ। এন্ড 3d সিরিজ স্টার্টিং হচ্ছে কোথা থেকে? 4th পিরিয়ড থেকে। কেন? কারণ তার আগে পর্যন্ত 1s1 2s 1s1 1s2 2s1 2s2 2p1 থেকে 2p6 3s1 3s2 3p1 থেকে 3p6 3d এখন অবধি আসেনি। এন্ড 3d হচ্ছে ফার্স্ট d, 2d বলে কিছু হয় না, 1d বলে কিছু হয় না। সো ফার্স্ট d 3d যেটা এন্ট্রি নিচ্ছে আফটার 3p, 3p এর পরে 3p এর পরেও নয়, 3p এর পরে এখানে 4s1 এখানে 4s2, তারপরে 3d এন্ট্রি নেওয়া শুরু হচ্ছে স্ক্যান্ডিয়ামের থ্রু দিয়ে, 3d শেষ হচ্ছে জিঙ্কে গিয়ে। স্ক্যান্ডিয়ামে 3d1 এন্ড জিঙ্কে 3d10। ক্লিয়ার? 3d। তাহলে একই ভাবে তাহলে এবার যদি বলি পুরো এই 3d সিরিজের জেনারেল কনফিগারেশন কেমন হবে, 3d সিরিজটার জন্য বলছি, অনলি 3d সিরিজ, তারপরে একে একে বাকি সিরিজগুলো বলবো। 3d সিরিজ এটা লিখবে যে চারটে লিখবে, একটা হেডিং দিয়ে এরকম করে লেখো D block elements, D block elements কে হেডিং দিয়েছো, দিয়ে লেখো ফার্স্ট সিরিজ 3d সিরিজ। ফার্স্ট সিরিজ এই পয়েন্টগুলো লিখবে, যেগুলো আমি লিখছি না, আমি তো তোমাদেরকে পিরিয়ডিক টেবিলটা থ্রু দিয়ে দেখাচ্ছি, তোমরা লিখবে ফার্স্ট সিরিজ দ্যাট ইজ দ্য 3d সিরিজ, যার লোকেশনটা প্রথমে লিখবে 4th পিরিয়ড গ্রুপ 3 to 12, এটা হচ্ছে লোকেশন, স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক। 3d সিরিজ যার লোকেশন হচ্ছে 4th পিরিয়ড গ্রুপ 3 থেকে গ্রুপ 12 স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক। তারপরে তার কনফিগারেশন আছে। সো 3d সিরিজের ব্যাপারে লেখো ফার্স্ট সিরিজটা হচ্ছে ফার্স্ট d ব্লকের সিরিজটা হচ্ছে 3d সিরিজ, যে 3d সিরিজটা কি স্টার্ট হচ্ছে স্ক্যান্ডিয়ামে, শেষ হচ্ছে জিঙ্কে, এবং তার লোকেশন হচ্ছে 4th পিরিয়ডে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি। ক্লিয়ার? এবারে জেনারেল কনফিগারেশন আসার চেষ্টা করছি। এখানে ইলেকট্রনগুলো কেমন কেমন করে এন্ট্রি নিয়েছে। যখন এখানে 3d1 স্টার্ট হচ্ছে তার আগে অবভিয়াসলি 4s2 ভর্তি, yes or no? 3d সিরিজের জেনারেল কনফিগারেশন হবে 4s2 ভর্তি and 3d তে 1 থেকে 10 অবধি একে একে ভর্তি হয়েছে। This should be the 3d সিরিজের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। 4s2 ভর্তি ক্যালসিয়াম অবধি, তারপরে 3d তে 1 থেকে 10 অবধি একে একে এন্ট্রি নিয়েছে। ক্লিয়ার? তো অবধি ক্যান্ডিয়াম 12 এ না, 3d10 এ গ্রুপ 12 এ জিঙ্ক, ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশনে আসবে। তাহলে জেনারেল ব্যাপারটাকে বুঝে নিই। তাহলে 3d1 থেকে শুরু হবে 3d10 অবধি, আর তার আগে 4s2 ভর্তি। যদি এটা হয়ে থাকে তাহলে বলো 4d সিরিজ যেটা 3d এর ঠিক নিচে থাকবে, সেকেন্ড সিরিজ লিখবে, সেকেন্ড সিরিজ 4d সিরিজ। সেকেন্ড সিরিজ হচ্ছে 4d সিরিজ। 4d সিরিজ কোন অরবিটালে থাকবে? 4d সিরিজ অবভিয়াসলি থাকবে হচ্ছে 5th পিরিয়ডে। 5th পিরিয়ড গ্রুপ 3 থেকে গ্রুপ 12, 4d1 থেকে 4d10 অবধি একে একে ভর্তি হবে। 4d1 থেকে 4d10 অবধি একে একে ভর্তি হবে। তার মানে জেনারেল কনফিগারেশন এখন কি হবে? স্টার্টিং হচ্ছে ইট্রিয়ামে, শেষ হবে হচ্ছে ক্যাডমিয়ামে। Y2CD 5s এ দুটো ভর্তি এন্ড 4d তে একে একে ভর্তি হচ্ছে 1 থেকে 10। এটাই হওয়া উচিত 4d জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। 4d সিরিজ যেটা লোকেশন হবে হচ্ছে 5th পিরিয়ড এবং গ্রুপ 3 থেকে গ্রুপ 12, যার জেনারেল কনফিগারেশন এটা হওয়া উচিত 5s এ দুটো ভর্তি, এই অবধি 5s2 কারেক্ট। ক্যালসিয়াম এখানে হচ্ছে 4s2, এখানে 4s2, এখানে 5s2, তাহলে 4s2 এর পর থেকে 3d1 থেকে 3d10, 5s2 এর পর থেকে 4d1 থেকে 4d10। 4d সিরিজের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় থার্ড সিরিজটা লিখবে। আচ্ছা 4d এর হচ্ছে স্টার্টিং হচ্ছে ইট্রিয়ামে, পিরিয়ডিক টেবিল খেয়াল করো নিজের বইতে, স্টার্টিং ফ্রম ইট্রিয়াম এন্ড এন্ডিং উইথ ক্যাডমিয়াম। স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক 3d সিরিজ, ইট্রিয়াম টু ক্যাডমিয়াম 4d সিরিজ।
থাকবে তাহলে 5D সিরিজ, যার কনফিগারেশন কি হওয়া উচিত 6s2 এখানে, তারপরে ভর্তি হবে কে 5D1 থেকে 5D10, তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত 6s2 5D 1 থেকে 5D10 অবধি একে একে ভর্তি হচ্ছে। এন্ড সিমিলার ওয়েতে যদি যাই তাহলে ফোর্থ পিরিয়ড যেটা ফোর্থ ট্রানজিশন সিরিজ বা ফোর্থ ডি ব্লক সিরিজ 7s2 এন্ড তারপরে শুরু হওয়া উচিত 6D1 থেকে সরি হ্যাঁ 7s2 এবং তারপরে 6D1 থেকে 6D10, এটা হওয়া উচিত জেনারেল কনফিগারেশন, যেখানে 6D1 থেকে স্টার্ট হবে আর 6D10 এ গিয়ে শেষ হবে। চার্জারের জেনারেল কনফিগারেশন ক্লিয়ার, চারটে সিরিজের 3D সিরিজের কনফিগারেশন 4s2 তারপরে 3D 1 to 10, তারপরে হচ্ছে 4D সিরিজ যেটা হচ্ছে 5s2 4D তে 1 to 10, 5D সিরিজ থার্ড সিরিজ 5D সিরিজ 6s2 and 6s2 and 5D তে 1 to 10 and 7s2 then 7s2 and then 6D তে 1 to 10, and তাদের লোকেশন হচ্ছে পিরিয়ড 4 এ 3D সিরিজ, পিরিয়ড 5 এ 4D সিরিজ, পিরিয়ড 6 এ 5D সিরিজ and পিরিয়ড 7 এ 6D সিরিজ। গ্রুপ 1 থেকে 12 অবধি, সরি গ্রুপ 3 থেকে 12 অবধি ক্লিয়ার। সিরিজ ওয়াইজ লোকেশন পার্টটা ক্লিয়ার, সিরিজ ওয়াইজ পুরো লোকেশন পার্টটা ক্লিয়ার। তাহলে এখান থেকে এবার আমরা জেনারেল কনফিগারেশন আসছি পুরো ডি ব্লকে 3D 4D 5D 6D চারটে সিরিজ আছে, 3D 4D 5D 6D চারটে সিরিজ মিলিয়ে জেনারেল কনফিগারেশন, চারটে সিরিজ মিলিয়ে জেনারেল কনফিগারেশনটা দেখো। যদি ফোর্থ সিরিজে থাকে তাহলে 4s2 আর 4 1 D1 to 10, 5s2 5 1 D1 to 10, 6s2 6 1 D1 to 10, 7s2 7 1 D1 to 10, general configuration ns2 n 1 D1 to 10, জেনারেল কনফিগারেশন হবে যে পিরিয়ডে আছে, ফোর্থ পিরিয়ডে থাকলে 4s2 3D10 3D1 to 10, ফিফথ পিরিয়ডে থাকলে 5s2 4D1 to 10, সিক্সথ পিরিয়ডে থাকলে 6s2 5D1 to 10 and সেভেন্থ পিরিয়ডে থাকলে 7s2 6D1 to 10। সো যে পিরিয়ডে আছে nth পিরিয়ডে থাকলে ns2 n 1 D1 to 10, this should be the general electronic configuration for D block elements, clear? 7s to 6D 6s to 5D 5s to 4D and 4s to 3D, okay clear? তো কি ইলেকট্রনিক কনফিগারেশনের পার্টটা ডি ব্লকের জন্য। নাও কামিং এখানে দুটো টুইস্ট আছে, টুইস্টটা আসার জন্য আমরা চলে আসছি এখানে একটু মডিফিকেশনস হবে। যেমন আমরা একটু কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা করব আর ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করব, ক্লাস 11 থেকে করে আসছো তারপরেও ভুলে গেছো তাই আবার করতে হচ্ছে। সো কপারের 24 অ্যাটমিক নাম্বার করে ফেলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, এটা কপারের হওয়া উচিত, সরি ক্রোমিয়ামের হওয়া উচিত 4s2 3d4। সো 4s2 3d4 মানে ভ্যালেন্সিয়ালটা ড্র করছি। সো দিস ইজ 3d orbital and this is 4s orbital and 4s and 3d, so which part is the valential? এই পার্টটা হচ্ছে ভ্যালেন্সিয়াল, এই পার্টটা হচ্ছে ভ্যালেন্সিয়াল। আচ্ছা 3d তে তাহলে কটা আছে? চারটে আছে ক্লিয়ারলি 3d4 and 4s2। সো ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে ক্রোমিয়ামের ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন 3d4 4s2 and 3d4 হাফ ফিল্ডের থেকে একটা ইলেকট্রন ল্যাক করছে। পাঁচটা হয়ে গেলে পাঁচটা অরবিটালে পাঁচটা হয়ে গেলে হাফ ফিল্ড কনফিগারেশন চলে আসতো, which is a stable electronic configuration, বাট পাঁচটা হয়নি, একটা ল্যাক করছে। এই লাস্টের অরবিটালে একটা এসে যাওয়া মানে হচ্ছে ফিফথ পাঁচটা অরবিটালে পাঁচটা ইলেকট্রন হাফ ফিল্ড কনফিগারেশনের সাথে স্টেবিলিটি পেত, একটা ল্যাক করছে। কি হবে? হওয়ার কথা এটা থাকলেও 4s থেকে একটা ইলেকট্রন 3d তে শিফট হবে, প্রমোট হবে। তাহলে অ্যাকচুয়াল কনফিগারেশন কি হবে? 4s1 3d5, এটা হবে হচ্ছে ক্রোমিয়ামের ভ্যালেন্স শেলের অ্যাকচুয়াল কনফিগারেশন 4s1 3d5। 3p6 অবধি অ্যাজ ইট ইজ থাকবে, তারপরে 4s1 3d5 হয়ে গেল। তাহলে বলো সব সময় কি ns2 মেইনটেইন হলো, না কখনো কখনো ns1 হয়ে গেল? কখন ns1 হলো? যখন হাফ ফিল্ড সাপোর্ট দেওয়ার জন্য s থেকে একটা বেরিয়ে গেল d তে, হাফ ফিল্ডকে সাপোর্ট দেওয়ার জন্য s থেকে একটা যেই বেরিয়ে গেল d তে, তখনই হয়ে গেল ns1। সিমিলার ফর দা কপার, কপারের 29 1s2 হওয়ার কথা কি ছিল? 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এটা হওয়ার কথা ছিল। সেকেন্ড দেখে নেওয়া যাক 3d9 মানে ফুল ফিল্ডার থেকে একটা শর্টেজ,
So this is 39, 1 2 3 4 5 6 7 8 9 ফুল ফিল্ডের থেকে একটা শর্টেজ পড়েছে আছে দুটো, এটা হচ্ছে কপারের ভ্যালেন্সিয়াল। ক্লিয়ারলি এখানেও দেখতে পাচ্ছি ফুল ফিল্ডের থেকে একটা শর্টেজ, একটা যদি সামাও চলে আসতো 310 অ্যাচিভ হয়ে যেত, and that is with a full field configuration which is highly stable configuration। তাহলে এখানে হাফ ফিল্ড কে অ্যাচিভ করার জন্য, হাফ ফিল্ডের স্টেবল কনফিগারেশন অ্যাচিভ করার জন্য যেরকম 4s থেকে একটা ইলেকট্রন 3d তে মুভ করেছে, ঠিক সেরকম ভাবে এখানে ফুল ফিল্ড কে অ্যাচিভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন মুভ করবে 3d তে, এন্ড তার জন্য কনফিগারেশনটা হয়ে যাবে এগেইন 4s1 3d10। এটা হবে না 4s2 3d9, হবে না, হয়ে যাবে হচ্ছে 4s1 3d10, কারণ এটাতে d অরবিটালে ফুল ফিল্ড কনফিগারেশন অ্যাচিভড হচ্ছে। ক্লিয়ার? তাহলে বলো জেনারেল কনফিগারেশনটা যেটা আমরা 3d সিরিজের জন্য লিখেছিলাম 4s2 3d 1 to 10 এটা লিখেছিলাম, কিন্তু অলওয়েজ কি 4s2 থাকছে না, 4s কখনো কখনো হাফ ফিল্ডে সাপোর্ট দেওয়ার জন্য 1 হয়ে যাচ্ছে। তাহলে জেনারেল কনফিগারেশনটা কি হওয়া উচিত, 4s1 or 2 3d 1 to 10। এটা যদি 3d এর জন্য জেনারেল কনফিগারেশন হয়, তাহলে md এর জন্য কি হওয়া উচিত, ns1 to 2 and n-1 d1 to 10। তাহলে যেখানে জেনারেল কনফিগারেশন লিখেছো সেখানে এই মডিফিকেশনটা করে নাও 3d এর জন্য। তাহলে এই অবধি আই গেস পুরোটা ক্লিয়ার। তাহলে 3d এর জন্য আমাদের জেনারেল কনফিগারেশনে মডিফিকেশন আসছে 4s2 নয়, 4s1 to 2। সো 4s1 or 2 3d 1 to 10, 5s1 or 2 4d 1 to 10, 6s1 or 2 5d 1 to 10, 7s1 or 2 6d 1 to 10, and ns1 or 2 n-1d 1 to 10, ns1 or 2 n-1d 1 to 10। এটা হচ্ছে অ্যাকচুয়াল জেনারেল কনফিগারেশন, কারণ 4s এ বা 5s এ বা 6s এ বা 7s এ অলওয়েজ যদি ইলেকট্রন থাকছে না, 3d কে বা 4d কে মানে n-1d কে হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের সাপোর্ট দেওয়ার জন্য ns থেকে একটা ইলেকট্রন মুভ করছে, আর তখন ns2 টা ns1 হয়ে যাচ্ছে, এন্ড যে কারণে তোমার এই অসুবিধাটা তৈরি হচ্ছে। জেনারেল কনফিগারেশনটা তখন ns1 to 2 n-1d 1 to 10 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইলেকট্রনিক কনফিগারেশন ফর দ্য ডি ব্লক এলিমেন্ট পুরো পার্টটা ক্লিয়ার। আচ্ছা, যখন এখান থেকে যেখানে লেখাটা শুরু করেছো, সিরিজ গুলো লেখা শুরু করেছো, ওর উপরে হেডিংটা দিয়ে দেবে হচ্ছে, হেডিং দাও ইলেকট্রনিক লোকেশন এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক। ডি ব্লকে যেখানে শুরু করেছিলে প্রথমে একদম ডি ব্লক দিয়ে শুরু করেছিলে না, ডি ব্লকের পাশে হেডিংটা দিয়ে রাখো। এখানে আমরা কি শিখলাম, লোকেশন দেখলাম বিভিন্ন সিরিজ গুলোর, এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন এর লোকেশন এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হেডিং থাকবে। and electronic periodic table location, periodic table locationটাও দেখলাম, 4th period 5th period 6th period 7th period and group 3 to 12, and electronic configurationটাও দেখলাম different সিরিজের 3d 4d 5d 6d and general configuration। সো লোকেশন এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম ডি ব্লকের জন্য। এবারে আমরা লোকেশন আর ইলেকট্রনিক কনফিগারেশন দেখব এফ ব্লকের জন্য। সো আমরা একটা করে প্যারামিটার চুজ করব, দুটো ব্লকের জন্য ওটা স্টাডি করব। আমাদের পড়ার প্যাটার্নটা বই থেকে এইভাবে ডিফার করবে। সো চলে আসছি নাও এফ ব্লকের জন্য। সো এখন হেডিং দেবে লোকেশন এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ এফ ব্লক। এফ ব্লকের জন্য আমরা একই ভাবে লোকেশন দেখব আর ইলেকট্রনিক কনফিগারেশনটাও দেখব। এফ ব্লকটা থাকে কোথায়, ফুটনোটে থাকে। এফ ব্লকটা থাকে হচ্ছে ফুটনোটে, নিচে থাকে। তো এক্সাক্ট লোকেশনটা কোনখানে ভালো করে স্টাডি করার চেষ্টা করবে। আমরা একটা নতুন টেবিল ওপেন করছি। আমরা আরেকবার টেবিলটা ড্র করছি। This is your S block. This is your D block. সেটা দেখতে একটা হাউজিং কমপ্লেক্সের মতো না, মতো তাই মনে একটা লম্বা টাওয়ার।
এটা হচ্ছে পি ব্লক, এই ফুটনোটে আছে এখন এফ ব্লক। এটা হচ্ছে পুরো টেবিলটা, টেবিলের আউটলাইনটা। এটা জানি আমরা এস ব্লক এলিমেন্ট যাদের কনফিগারেশন ns 1 to 2, এটা জানি আমরা ডি ব্লক এলিমেন্ট যাদের জেনারেল কনফিগারেশন n-1 d 1 to 10 and ns 1 to 2, এটা জানি আমরা পি ব্লক যাদের জেনারেল কনফিগারেশন ns2 np 1 to 6। ক্লিয়ার এতদূর অবধি? এফ ব্লকে আসছি। এফ ব্লকের লোকেশন প্রথমে জানতে হবে। সো কেমন করে ইলেকট্রনটা ভর্তি হয় আমরা একবার দেখে নিই। এখানে 1s1, এখানে 1s2 হিলিয়াম, তারপরে এখানে 2s1 2s2, এখানে 2p1 থেকে 2p6, একইভাবে তারপরে 3p1 থেকে এখানে 3p6, আর এদিকে হবে হচ্ছে 3s1 3s2, তারপরে 4s1 4s2 3d1 থেকে 3d10 ফার্স্ট ডি ব্লকটা, এন্ড 4p1 থেকে 4p6, 5s1 5s2 4d1 থেকে 4d10 and 5p1 থেকে 5p6। এবারে ভালো করে এই পার্টটাতে লক্ষ্য করবে, এখন অবধি f ইন্ট্রোডিউস হয়নি, এবারে f ইন্ট্রোডিউস হতে চলেছে। 6s1 6s2 5d1, 6s1 cesium, 6s2 barium, 5d1 lanthanum। এতদূর 5d1 অবধি ওকে। 5d1 এ যে ইলেকট্রনটা এন্ট্রি নেয় ল্যান্থানামের ইলেকট্রনটা, তাহলে ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 6s2 5d1, 6s অবধি ভর্তি আর 5d1। এখন 6s আর 5d এদের মাঝখানে পড়ে 4f। কেমন করে? আমাদের তার জন্য দেখতে হবে n+l রুল। n+l রুল আউটবাউ প্রিন্সিপাল কি বলছে? 6s 5d 4f তিনজনে n+l বার করব। 6s এর মানে হচ্ছে n হচ্ছে 6 আর l হচ্ছে s অরবিটাল হলে l হয় 0। s অরবিটালের জন্য l এর ভ্যালু হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয় 0, দ্যাট ইজ 6। 5d এর জন্য n হচ্ছে 5, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হচ্ছে 5, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার d এর জন্য হয় 2 হয় d অরবিটালের জন্য, সো দ্যাট ইজ 5 + 2 7, and 4f এর জন্য 4 প্লাস f এর জন্য হয় 3, f অরবিটাল হলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয় 3, তো 7। সো দেখে নেওয়া যাক এই তিনজনের মধ্যে তাহলে এনার্জেটিক্যালি ভ্যালু কার কম? n+l এর 6s এর কম। তাই 6s এ তো ইলেকট্রন আগে ঢুকছে, যেটা আমরা ক্লিয়ারলি পিরিয়ডিক টেবিলে দেখতেও পাচ্ছি। এখানে 6s 1 ঢুকেছে, যখনই 5p শেষ হয়েছে, 5p শেষ হওয়ার পরে কিন্তু 6s শুরু হয়ে গেছে। যখন 5p শেষ হচ্ছে, ভালো করে একটা জিনিস দেখো, যখন এখানে 4d শেষ হচ্ছে, 4d 1 to 10 হলো, 4f কিন্তু খালি। 5p 1 to 6 শেষ হলো, 5d 5f সব খালি আছে, এবার খালি। কিন্তু ওই খালিগুলোকে ভর্তি না করে 6 এ শুরু হয়ে গেল। 6 এ শুরু হয়ে যাওয়া মানে 6p 6d 6f 6g সব খালি এসে ঢুকে গেল। আচ্ছা 6 এসে ঢুকলে খুব ভালো কথা, কিন্তু তার আগে 4f খালি পড়ে যাচ্ছে কখনো, 5d 5f খালি পড়ে আছে কখনো, কিন্তু 6 এসে তারপরও কেন ঢুকলো? বিকজ অফ দ্য n+l রুল। দেখা যাচ্ছে n+l রুল অনুযায়ী 6s এর এনার্জেটিক্যালি n+l এর ভ্যালু কম, তাই এর এনার্জি কম। 5d এর থেকে 5d এর এনার্জি কত হচ্ছে? অ্যাকর্ডিং টু n+l রুল 5d এর ভ্যালু বেশি আসছে।
5d এর n প্লাস l রুল বেশি 7 আসছে, তার মানে 5d এর এনার্জি বেশি 6s এর এনার্জি কম। 4f এর কত ভ্যালু আসছে? 4f এর 7 আসছে, তাহলে 5d আর 4f এর মধ্যে কে জিতবে বা কার এনার্জি কম? যার n কম। n টা কার কম? 4 এর কম। তাহলে এনার্জিটিক্যালি যদি সাজানো হয় এই তিনটে অরবিটালকে, কেমন করে ইলেকট্রনগুলো এন্ট্রি নেবে এনার্জিটিক্যালি যদি সাজানো হয়, আগে ইলেকট্রন ঢুকবে 6s এ, তারপর ইলেকট্রন ঢোকার কথা 7টা 1 2 3 4 5 6 7 7টা 4f এ, এন্ড তারপর ইলেকট্রন ঢোকার কথা 5টা 5d তে। এটা হওয়া উচিত ইলেকট্রনের এন্ট্রির সিকোয়েন্স। ক্লিয়ার? এনার্জিটিক্যালি 6s এর ভ্যালু সব থেকে কম, কারণ n প্লাস l হচ্ছে 6। তারপরে হওয়া উচিত 4f, কারণ তার n প্লাস l 7 উইথ আ লেসার n, 4 হচ্ছে লেসার n। 5d তার n প্লাস l 7 উইথ আ হায়ার n, 5। তাহলে আগে 6s, তারপরে 4f, তারপরে 5d, এই সিকোয়েন্সে ইলেকট্রনের এন্ট্রি নেওয়া উচিত। তার মানে 6s এর পরে কোথায় ইলেকট্রন এন্ট্রি হওয়া উচিত? 4f এ। নাও কামিং টু দ্য সিচুয়েশন, 6s এর পরে ফার্স্ট ইলেকট্রনটা 6s 1 6s 2 যেই হয়ে গেল, 6s এর 1 আর 6s 2, 6s ভর্তি, নেক্সট ইলেকট্রন 4f এ যাওয়া উচিত। ল্যান্থানাম এইখানে থাকে, নেক্সট ইলেকট্রন মানে এইখানে যে পজিশন আছে ল্যান্থানাম, ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া কি উচিত? 6s to 4f1। বাট যেটা সিচুয়েশন সেটা হচ্ছে এই 4f আর 5d এর মাঝের এনার্জি গ্যাপ এতটাই কম থাকে, নো ডাউট বেশি 5d এর এনার্জি, কিন্তু এনার্জি গ্যাপটা এতটাই কম, ফার্স্ট ইলেকট্রনটা ভুল করে d তে এন্ট্রি নেয় ইনস্টেড অফ 4f। ফার্স্ট ইলেকট্রনটা মানে 6s এর পরে যে ইলেকট্রনটা, কিন্তু এতটাই এনার্জি গ্যাপটা ওদের মধ্যে এতটা কম যে ইলেকট্রন 4s এর পরে 3d তে গেছে, 5s এর পরে 4d তে গেছে, তো 6s এর পরে 5d তেই চলে যায়, রাদার 4f এ না গিয়ে। কারণ এখন অবধি এখানে কোথায় f ছিল না, না s এর পরে কোথায় যাচ্ছে? ns এর পরে কোথায় যাচ্ছে? n-1d তে যাচ্ছে। এখানে কোথায় যাচ্ছিল? ns এর পরে np তে, তারপরে ফোর্থ পিরিয়ড থেকে কি শুরু হলো? ns n-1d, তারপরে np, ns n-1d, তারপরে np। এখানেও সেই ট্রেন্ডটা অনুযায়ী ns n-1d তারপরে np এটাই যাবে ভেবেছিল, কিন্তু এখানে ns আর n-1d তাদের মাঝখানে আগের পিরিয়ডগুলোতে কেউ ছিল না, এখন ns আর n-1d এর মাঝখানে n-2f ঢুকে যাচ্ছে, 4f ঢুকে যাচ্ছে। কি রকম করে যাচ্ছে? ns np, ns np, ফোর্থ পিরিয়ডে এলো ns আর np, তার মাঝখানে ঢুকে গেল n-1d, ns np, ফিফথ পিরিয়ডে তার মাঝখানে ঢুকে গেল n-1d। এখন ns np তার মাঝখানে n-1d তো ঢুকবেই, ns আর n-1d এর মাঝখানে n-2f ইন্ট্রোডিউস হচ্ছে, 6s আর 5d এর মাঝখানে 4f ইন্ট্রোডিউস হচ্ছে, বিকজ তাদের n প্লাস l রুল অনুযায়ী 4f এর এনার্জি কম, 6s আর n-1d 5d এর মাঝখানে পড়ছে 4f এর এনার্জি লেভেল। তাহলে ফার্স্ট ইলেকট্রনটা ঢোকার কথা ছিল যদিও বা 4f এ, কিন্তু এদের মাঝখানে এনার্জি গ্যাপ এতটাই কম থাকে যে ফার্স্ট ইলেকট্রনটা তো 5d তে ঢুকে যায়। ল্যান্থানামের কনফিগারেশন তাহলে কি হবে? এখানেই লিখবে, এর নিচেই লিখবে ল্যান্থানামের এক্সপেক্টেড কনফিগারেশন, এক্সপেক্টেড বা ল্যান্থানামের কনফিগারেশন হয়ে যায় 6s to 5d1, এটা হয়ে যায়। অবভিয়াসলি এটা ভুল করেই হয়, ইলেকট্রনে যাওয়ার কথা ছিল 4f এ অ্যাকর্ডিং টু দ্য লজিক, বাট ফার্স্ট ইলেকট্রনটা 5d তে চলে যায়, ওদের এনার্জিটা কতটাই কম, 4f এ যেতে গিয়েও 5d তে চলে যায়। ক্লিয়ার দাদু? কিন্তু এই ভুলটা একবারই হয়, যেই 5d তে ইলেকট্রন ফার্স্ট ঢুকে যায় সিস্টেম অটোমেটিক্যালি, অ্যাটমিক সিস্টেম অটোমেটিক্যালি বুঝতে পারে ভুল হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল 4f এ, এনার্জি ভ্যালু ওখানে কম, n প্লাস l এর ভ্যালু ওখানে কম, আমি চলে গেছি 5d তে, তাই আর 5d তে এন্ট্রি পসিবল নয়, আমাকে তারপরে ইলেকট্রনকে 4f এই পাঠানো উচিত। সো এখন 5d এর পরে হওয়া উচিত এখানে 5d2, হ্যাঁ কি না? কিন্তু হবে না, 5d এর পরে 4f চালু হয়ে যাবে, সো 5d1 ল্যান্থানাম, তারপরে শুরু হয়ে যাবে 4f, শুরু হয়ে গেল 4f1 সিরিয়াম। তাহলে সিরিয়ামের কনফিগারেশন কি হচ্ছে? হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? একটু কেউ রেসপন্স করে বলতো শোনা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, am I audible? একটু রেসপন্স করে বলো শোনা যাচ্ছে কিনা, কেউ একজন বলো। হ্যালো ঈশান, শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, চেক চেক, হ্যালো চেক, হ্যালো চেক, শোনা যাচ্ছে কিনা একটু কেউ রেসপন্স করো। হ্যাঁ, শোনা যাওয়া উচিত। হ্যালো, শোনা যাচ্ছে কি সবার? ঈশান, দৈবজিৎ, সৃজা, একটু কেউ একটু রেসপন্স করো, শোনা যাচ্ছে কিনা একটু বলো, কনফার্ম করো। কেউই কনফার্ম করছে না, ব্যাপারটা কি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো চেক চেক, হ্যালো চেক, শোনা যাচ্ছে? শোনা যাওয়া উচিত। ঈশান, শোনা যাচ্ছে কিনা একটু বলো, রেসপন্স করো। ঈশান, সৃজা, দৈবজিৎ, শার্গিক, কেউ একটু রেসপন্স করে একটু জানাও শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ফাইন, ওকে। হ্যালো হ্যালো, আচ্ছা, তাহলে কি হয়ে গেল সিচুয়েশনটা? সিচুয়েশনটা এরকম হলো যে 5d1 এবং 4f1, 5d1 কার ল্যান্থানামের, 6s2 5d1 ল্যান্থানামের জন্য, তারপরে সিরিয়ামের জন্য তাহলে কি 6s2 5d1 4f1, অর্থাৎ ইলেকট্রন 4f এ এন্ট্রি নেওয়া শুরু করে দিল। যদিও বা প্রথমটা ভুল করে 5d তে ঢুকে গেছিল, বাট তারপর থেকে ইলেকট্রন কোথায় ঢুকতে শুরু করলো? 4f এ। আচ্ছা, এই সিরিজে তো 5d এন্ট্রি নেয়, তার মানে এইখানে এটা লিখতে গেলে 5d1 আর 5d2 এর মাঝখানেই 4f1 লেখা শুরু করা উচিত। পিরিয়ডিক টেবিলকে আরো স্ট্রেচ করে ডান দিকে সরাতে হবে, আননেসেসারিলি পিরিয়ডিক টেবিলটা ওয়াইডেন হয়ে যাবে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই এটাকে ফুটনোটে নিয়ে আসা হয়েছে। কারণ এখন সিচুয়েশন ডিমান্ড করছে 5d1 আর 5d2 এদের মাঝখানে শুরু হয়ে গেছে 4f1, and 4 এর পুরো সিরিজটা ভর্তি হবে। and f এ কটা অরবিটাল আছে? 7টা f অরবিটাল পসিবল। 7টা f অরবিটাল মানে 14টা ইলেকট্রন পসিবল, মানে 4f1 থেকে 4f14 অবধি ভর্তি হবে। 4f1 সিরিয়াম, তারপরে 4f2, 4f3, এরকম করে করে লুটেশিয়ামে এসে শেষ হবে 4f14। তারপরে 4f14 এর পরে 5d2 রিজিউম হবে, মানে 5d1 থেকে 5d2 যাওয়ার রাস্তাতে 4f1 থেকে 14 ভর্তি হয়েছে। 5d1 এ ভুল করে ঢুকেছিল ল্যান্থানামে 6s2 5d1, তারপরে সিরিয়াম 6s2 5d1 4f1, and 4f1 থেকে 4f14 অবধি ভর্তি হবে। তারপরে আবার 5d2 তে ইলেকট্রন এন্ট্রি নেওয়া রিজিউম হবে। মাঝখানে পজ হয়ে গেছিল 5d1 এ ইলেকট্রন ঢোকার পরেই, কারণ 5d1 এ ইলেকট্রনটা ভুল করে ঢুকেছিল, ঢোকা উচিত ছিল 4f এ, অর্থাৎ ল্যান্থানামেই হয়ে যাওয়া উচিত ছিল 4f1, কিন্তু ইলেকট্রনটা 5d তে ঢুকে বসে যায়। যেহেতু 5d তে ঢোকে, তারপরে 5d তে ইলেকট্রনের এন্ট্রি বন্ধ হয়ে যায়, ইলেকট্রনের এন্ট্রি শুরু হয়ে যায় তার অরিজিনাল যেখানে ঢোকার কথা সেখানে 4f1 এ। 4f1 থেকে 4f14 ভর্তি হয়, ভর্তি হয়ে আবার 5d2 তারপরে রিজিউম হয়, মানে 5d1 আর 5d2 এর মাঝখানে কটা ইলেকট্রন ঢুকে আছে? কটা এলিমেন্ট ঢুকে আছে? 14টা। ওই 14টা এলিমেন্টকে যদি এখানেই লিখতে হতো, আইদার গিজিগিজি করতে হবে অথবা পিরিয়ডিক টেবিলকে স্ট্রেচ করে ওয়াইডেন করতে হবে। দুটোকেই অ্যাভয়েড করার জন্য নিচে ফুটনোট বানিয়ে দেওয়া হয়েছে। তাই এফ ব্লক এলিমেন্টের লোকেশন তাহলে কোথায়? এফ ব্লক এলিমেন্টে তাহলে দুটো সিরিজ পাচ্ছি। এখানে ফার্স্ট এফ সিরিজটা হচ্ছে 4f সিরিজ, তো লিখে রাখো লোকেশন ওয়াইজ। ফার্স্ট সিরিজ 4f সিরিজ, এফ ব্লকের জন্য ফার্স্ট সিরিজ হচ্ছে 4f সিরিজ, যে 4f সিরিজের স্টার্টিং হচ্ছে 6th পিরিয়ড এন্ড পুরো সিরিজটাই আছে থার্ড গ্রুপে। পুরো 14টা এলিমেন্ট তাহলে কোন গ্রুপে আছে?
গ্রুপ 3 থেকে গ্রুপ 4 এ যাওয়ার পথে, মানে থার্ড গ্রুপে পুরোটা আছে। গ্রুপ 3 থেকে গ্রুপ 4 এই যাওয়ার পথেই পুরো 14টা এলিমেন্ট আছে। দ্যাট ইজ থার্ড গ্রুপেই পুরো 14টা এলিমেন্ট একটা গ্রুপেই লোকেটেড। 6th period and third group 4F series, first series. 6th period and third group 4F series, that is the first series. Clear? তাহলে বলো এর পরের জন যেটা হবে তার একইভাবে ভুলটা হবে 61 শুরু হয়ে যাবে, তারপরে 5F1 থেকে 5F14 অবধি সে কন্টিনিউ করবে, তারপরে আবার 62 রিজিউম হবে। তাহলে এই লোকেশনে হবে 61, তার আগে এখানে 7S1 7S2 হয়ে যাবে, এন্ড অবভিয়াসলি এখানে আচ্ছা এখানটা শেষ করবি 6S1। তাহলে লোকেশন সিকোয়েন্সটা কেমন হলো দেখো, 6S1 6S2 ভুল করে 51, তারপরে 4F1 থেকে 4F14 51 এ পজ হয়ে গেছে, 52 রিজিউম হলো, 52 থেকে নরমাল ডি ব্লক কন্টিনিউ হচ্ছে 5 to 10 অবধি, তারপরে 6P1 থেকে 6P6 নরমাল পি ব্লক কন্টিনিউ হচ্ছে, তারপরে 7S1 7S2 এগেইন ভুল করে 6D1 হয়ে যাবে এখানে সিচুয়েশনটা। সো এখানে 6D1, তারপরে আবার পজ হয়ে যাবে 6D1 এর পরে ইলেকট্রন এফ এন্ট্রি নেওয়া শুরু করবে, কোন এফ 5F এ 5F1 থেকে 5F14 ইলেকট্রন একে একে 14টা ইলেকট্রন ভর্তি হবে, তারপরে 14টা ইলেকট্রন ভর্তি হওয়ার পরে আবার 6D2 রিজিউম হবে এন্ড সেটা কন্টিনিউ হবে 6D10 অবধি এন্ড শেষ হবে তারপরে 7P1 থেকে 7P6 এ গিয়ে পিরিয়ডিক টেবিলে এখনো অবধি যতগুলো 118টা এলিমেন্ট ডিসকভার হয়েছে সেটা শেষ হচ্ছে। বলো ল্যান্থানাম নিচের জন্য অ্যাক্টিনিয়াম। ল্যান্থানামে ইলেকট্রন ঢোকার কথা ছিল 5F1 এ, ঢুকেছে 5D1 এ, সরি 4F1 এ, 4F1 এ ল্যান্থানাম হওয়ার কথা ছিল, হয়ে গেছে 5D1 এ। অ্যাক্টিনিয়ামে হওয়ার কথা ছিল 5F1, হয়ে গেছে 6D1। কিন্তু একবারই হয়ে যায়, তারপরে ইলেকট্রনের এন্ট্রি পজ হয়ে যায় ডি তে এন্ট্রি পজ হয়ে এফ এ এন্ট্রি শুরু হয়, এফ 1 থেকে 14 অবধি ভর্তি হয়, তারপরে আবার ডি তে এন্ট্রি রিজিউম হয় এন্ড 5D2 বা 6D2 থেকে 5D10 বা 6D10 অবধি যায়। তার মানে 4F সিরিজের পরে সেকেন্ড সিরিজটা দেখো, তাহলে 5F সিরিজ 4F সিরিজ তো হয়ে গেল, তার লোকেশন হচ্ছে 6th পিরিয়ড এন্ড থার্ড গ্রুপ। 5F সিরিজের লোকেশন কি হবে, 7th পিরিয়ড থার্ড গ্রুপ। একই গ্রুপে আবার 5F1 to 5F14 টোটাল 14টা ইলেকট্রন 7th পিরিয়ডে যখন আছে গ্রুপ 3 তে, তারা হচ্ছে 5F সিরিজ। ক্লিয়ার? বলো থার্ড গ্রুপে একই ওই থার্ড গ্রুপে ওইখানেই তো এটা লোকেট। থার্ড গ্রুপে 6th পিরিয়ডে 4F সিরিজ, 4F সিরিজের পাশে লিখে রাখো ওদেরকে বলে ল্যান্থানাইডস। কারণ ল্যান্থানামের পরের এলিমেন্ট ওরা, ল্যান্থানামের পরের এলিমেন্ট 5F হচ্ছে 7th পিরিয়ড, 5F এর 7th পিরিয়ড, 7th পিরিয়ড এন্ড গ্রুপ 3। ঠিক আছে, এবার 4F সিরিজ যেখানে লিখেছে ওদের নামটা লিখে রাখো ল্যান্থানাইডস, যারা হচ্ছে ল্যান্থানাম কমা সিরিয়াম টু লুটেশিয়াম, এই পুরোটা হচ্ছে ল্যান্থানাইডস। ল্যান্থানাইডস গুলো তৈরি হচ্ছে কি দিয়ে, ল্যান্থানা La দেন সিরিয়াম টু লুটেশিয়াম Ce টু Lu। Cu হচ্ছে 4F1 এ স্টার্ট হচ্ছে আর 4F14 এ গিয়ে Lu শেষ হচ্ছে। ঠিক আছে, ল্যান্থানাম এন্ড সিরিয়াম টু লুটেশিয়াম, এটা হচ্ছে 4F সিরিজ ল্যান্থানাইডস। 5F সিরিজ কে একই ভাবে বলা হয় অ্যাক্টিনাইডস। সো 5F সিরিজে লিখে রাখো দে আর দ্য অ্যাক্টিনাইডস। যে অ্যাক্টিনাইডসটা শুরু হচ্ছে অ্যাক্টিনিয়াম দিয়ে 6D1, তারপরে 5F এ চলে যাচ্ছে থোরিয়াম টু লরেনশিয়াম TH2Lr, TH2Lr থোরিয়াম টু লরেনশিয়াম along with actinium। ল্যান্থানাইডস হচ্ছে ল্যান্থানাম and onwards, actinides হচ্ছে actinium and onwards in the F block। 4F আর 5F দুটো আমাদের F block elements। লোকেশন ক্লিয়ার? এবার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আসছে। জেনারেল কনফিগারেশন 4F এর জন্য জেনারেল কনফিগারেশন ফর 4F, যখন 4F ইলেকট্রন ভর্তি হচ্ছে ভালো করে দেখো, যদি 4F1 কে আমরা টার্গেট করি, কাকে টার্গেট করছি, তাহলে 4F1 দ্যাট ইজ সিরিয়ামের কনফিগারেশনটা দেখে নিই। 6S2 ভর্তি, 5 দিয়ে একটা ভুল করে ঢুকে বসে আছে, 4F এ ভর্তি হয়েছে 14 অবধি যাবে। ক্লিয়ার? তাহলে 4F সিরিজের জেনারেল কনফিগারেশন কি হবে, 4F সিরিজের জেনারেল কনফিগারেশন হওয়া উচিত 6S এর দুটো ভর্তি, 5D তে ভুল করে একটা ঢুকে বসে আছে,
4f এ একে একে 1 থেকে 14 অবধি এন্ট্রি নেবে ইয়েস অর নো 5f সিরিজের জেনারেল কনফিগারেশন কি হওয়া উচিত 7f এ দুটো ভর্তি 6d তে একটা ভুল করে ঢুকে বসে আছে এন্ড 5f এ একে একে 1 থেকে 14 অবধি ভর্তি হবে হ্যাঁ কি না 1 থেকে 14 অবধি কোন লোকেশনে ভর্তি হচ্ছে 5d1 আর 5d2 এর মাঝখানে 6d1 আর 6d2 এর মাঝখানে 5f এর 1 থেকে 14 ভর্তি হচ্ছে 5d1 আর 5d2 এর মাঝখানে একে একে 4f এর 1 থেকে 14 ভর্তি হচ্ছে ইন গ্রুপ নাম্বার 3 কারণ গ্রুপ নাম্বার 4 এ 5d2 বা 6d2 চলে যাবে গ্রুপ নাম্বার 4 এ তারপরে গ্রুপ নাম্বার 3 তে ছিল n-d1 হ্যাঁ কি না এটা সবই n-d1 কারেক্ট কিন্তু পিরিয়ড 6 এ n-1d1 আর 5d2 দ্যাট ইজ n-1d2 এর মাঝখানে ঢুকে গেল n-2f1 to 14 that is 5d1 আর 5d2 এর মাঝখানে 4f1 to 14 6d1 আর 6d2 এর মাঝখানে 5f1 to 14 ক্লিয়ার তাহলে এটা হচ্ছে জেনারেল কনফিগারেশনটা তাহলে কি দাঁড়াবে জেনারেল কনফিগারেশন দাঁড়াবে n-2 f1 to 14 এখানে ইলেকট্রন একে একে ঢুকছে n-1 d1 একটা ভুল করে ঢুকে বসে আছে আর ns2 থেকে ঢোকানো শুরু হচ্ছে so this should be the general configuration যখন 6 পিরিয়ডে আছে 6s2 5d1 4f1 to 14 হ্যাঁ কি না যখন 7 পিরিয়ডে আছে 7s2 6d1 and 5f1 to 14 জেনারেল কনফিগারেশন পার্টটা ক্লিয়ার এখানেও একই ভাবে বলো সাতটা অরবিটাল যেহেতু আছে তার মানে একটা সিচুয়েশন তো আসবে এফ এ একটা করে ঢুকছে এন্ড হাফ ফিল্ড আসবে যখন f7 হবে হাফ ফিল্ড কখন আসবে f7 এ সাতটা অরবিটালে একটা করে ঢুকে বসে আছে তাহলে f7 এ আসবে হাফ ফিল্ড এন্ড f14 এ আসবে ফুল ফিল্ড ওই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কে একইভাবে সাপোর্ট করার জন্য d থেকে একটা করে ইলেকট্রন কখনো কখনো f টেনে নেবে তাই না হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কে সাপোর্ট দেওয়ার জন্য স্যার 7 থেকে একটা নিয়ে 8টা হয়ে যাবে তাহলে তো ফুল ফিল হচ্ছে না 7টা থেকে একটা নিয়ে 8টা হবে না 6টা থেকে একটা নিয়ে 7টা হবে আচ্ছা যেখানে f6 হয়ে যাচ্ছে ওই f6 বলবে ভাই d তে থেকে তুই এমনি ভুল করে ঢুকেছিস f6 ওয়ালা কি বলবে f6 বলবে তুই d তে এমনি ভুল করে ঢুকেছিস আমাকে দিয়ে দে আমি f7 হয়ে যাব হাফ ফিল্ড 7 হয়ে যাব d তে ও একটা নিয়ে তুই ভুল ভাবে ঢুকে ফালতু কেস কাটছিলি কেস ওয়ার খাবি না তাহলে 5d তে ভুল করে ঢোকা ইলেকট্রনটা বেরিয়ে গেল এন্ড 4f6 যেটা হওয়ার কথা ছিল ওটা 4f7 হয়ে গিয়ে হাফ ফিল্ড স্টেবিলিটি পেল একই জিনিস ফুল ফিল্ডের জন্য হবে 6d থেকে একটা ইলেকট্রন f13 যা হওয়ার কথা তাকে f14 বানিয়ে দিতে হেল্প করবে তাহলে d তে কি সব সময়ের জন্য একটা ইলেকট্রন থাকছে না হাফ ফিল্ড আর ফুল ফিল্ড সাপোর্ট দিচ্ছে 4f কে বা 5f কে তার জন্য একটা করে ইলেকট্রন d থেকে কখনো কখনো বেরিয়েও যাচ্ছে সো জেনারেল কনফিগারেশনে কি d1 লিখতে পারবো না d কখনো 0 কখনো 1 লিখতে হবে তাহলে জেনারেল কনফিগারেশনটা হবে 5d 0 কখনো 1 6d 0 কখনো 1 and n-1d 0 কখনো 1 এটা হবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লোকেশন কনফিগারেশনের পার্ট পুরো ক্লিয়ার লোকেশন এবং কনফিগারেশন ক্লিয়ার মাথায় ঢুকছে কোন জায়গাটা বল এই যে 4f আর 5d ঠিক আছে আরেকবার আমরা টেবিলটা ড্র করে নিই পুরো টেবিলটা 1s1 1s2 2s1 2s2 সেকেন্ড পিরিয়ডে 2p1 থেকে 2p6 থার্ড পিরিয়ড 3s1 3s2 3p1 থেকে 3p6 ফোর্থ পিরিয়ড 4s1 4s2 3d1 থেকে 3d10 4p1 থেকে 4p6 ফিফথ পিরিয়ড 5s1 5s2 4d1 থেকে 4d10 5p1 থেকে 5p6 সিক্সথ পিরিয়ড 6s1 6s2 ভুল করে 5d1 তারপরে 4f1 থেকে 4f14 ফুটনোটে ওই একই গ্রুপে তারপরে 5d2 রিজিউম হলো আবার 5d10 শেষ হলো d ব্লক 6p1 থেকে 6p6 ক্লাস 6 শুরু হয়েছিল না একটা পিরিয়ড চলছে কিসের বেসিসে ns আর np এর বেসিসে চলছে পিরিয়ড 2 মানে ns2 np1 to 6 np6 পিরিয়ড 3 মানে 3s1 to 2 আর 3p1 to 6 একটা পিরিয়ড চলছে ns আর np দিয়ে তাহলে যেখানে 6s আসবে ওখানে 6p যাবে যেখানে 7s আসবে ওখানে 7p যাবে
তার লজিকটা হচ্ছে 2s আর 2p এর মাঝখানে কেউ নেই, 3s আর 3p এর মাঝখানে কেউ নেই, কিন্তু 4s আর 4p এর মাঝখানে আছে 3d, 5s আর 5p এর মাঝখানে আছে 4d। অ্যাকর্ডিংলি 6s আর 6p এর মাঝখানে থাকার কথা 5d, কিন্তু আবার 6s আর 5d এর মাঝখানে 4f ঢুকছে। একইভাবে 7s আর 7p এর মাঝখানে থাকার কথা 6d, কিন্তু আবার 7s আর 6d এর মাঝখানে একটা 5f ঢুকছে। ক্লিয়ার এবার কনফিগারেশন? তো পিরিয়ডিক টেবিলটা যেটা এতদিন দেখেছিলে এলিমেন্টের বেসিসে, অ্যাকচুয়ালি টেবিলের ব্যাকবোন কি এলিমেন্ট গুলো, তাদের অন্যান্য প্রপার্টি না সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনটাই ব্যাকবোন। টেবিলটা অনির হলো এই পারপাস থেকে যে যাদের সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন 1s1 2s1 3s1 4s1 5s1 6s1 7s1 ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন সিমিলার, তো প্রপার্টি সিমিলার, কারণ ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটাই প্রপার্টিকে কন্ট্রোল করে। ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটাই কাকে কন্ট্রোল করে? প্রপার্টিকে, কেমিক্যাল প্রপার্টিতে। তাই ভ্যালেন্স শেল সিমিলার তো কেমিক্যাল প্রপার্টি সিমিলার, কারণ ভ্যালেন্স শেলই কন্ট্রোল করছে কেমিক্যাল প্রপার্টিকে। ভ্যালেন্স শেলে একটা থাকে মানে মেটালের মতন বিহেভ করবে, ওটা বেরিয়ে যাবে, ওর অক্সিডেশন হবে, রিডিউসিং এজেন্ট বলবো, এভরিথিং ডিপেন্ড করছে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে তার উপর। সমস্ত কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করছে। তাই ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কন্ট্রোল করছে কেমিক্যাল প্রপার্টিতে। তাই ভ্যালেন্স শেলের কনফিগারেশন যেটা যেটা তাহলে তাদের কেমিক্যাল প্রপার্টিও সিমিলার হতে চলেছে, এন্ড এই বেসিসেই পুরো টেবিলের ব্যাকবোনটা রেডি হচ্ছে। ক্লিয়ার? ইলেকট্রনিক কনফিগারেশন এবং লোকেশনের পার্টটা ক্লিয়ার। চলে আসছি এবার আমরা এক্স্যাক্টলি এগুলো কি দেখলাম, ব্লক ডিভিশন দেখলাম। ডি ব্লক কারা, এফ ব্লক কারা। ডি ব্লকের অন্য একটা নাম আছে ট্রানজিশন এলিমেন্ট। সো ডি ব্লক এলিমেন্টদেরকে ট্রানজিশন এলিমেন্ট কেন বলা হয় এখন সেটা স্টাডি করব। হেডিং দেবে ট্রানজিশন এলিমেন্ট। অনলাইনে যারা আছো, সৃজা, অস্মিত, সৌমিক, দৈবজিৎ, সার্গিক, কারোর যদি কোনো ডাউট থাকে এই অবধি, কারণ এরপরে আমরা একদম ট্রুলি ঢুকে যাচ্ছি ট্রানজিশন এলিমেন্টসে। ইলেকট্রনিক কনফিগারেশন এবং লোকেশন এই পার্টটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারোর কোনো ডাউট থাকলে আমাকে এখন বলো, আদারওয়াইজ আমরা এখন অ্যাকচুয়াল ডি ব্লক এফ ব্লকের মধ্যে মানে তার কেমিস্ট্রিতে ঢুকে যাচ্ছি পুরোপুরি। এই পার্টটা যেটা পড়লাম, এই পার্টটা বেসিক্যালি ডি ব্লক এফ ব্লকের 12 এর পার্টই নয়, এটা ক্লাস 11 এর পিরিয়ডিক টেবিল পড়ালাম। বলো কোথাও এখানে কারোর ডাউট আছে? সৃজা, দৈবজিৎ, ঈশান, ফাইন। তাহলে ধরে নিচ্ছি এই অবধি টেবিলটাতে ক্লিয়ার। তো এখন আমরা হেডিং দেবে ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন মেটাল। সো ডি ব্লক এলিমেন্টকে আমরা জানি ট্রানজিশন মেটাল বলে, আর এফ ব্লক এলিমেন্টকে আমরা জানি ইনার ট্রানজিশন মেটাল বলে বা রেয়ার আর্থ এলিমেন্টস অনেক সময় বলে। ট্রানজিশন মেটাল কাদেরকে বলে? সো কপি করবে অবভিয়াসলি, ঠিক আছে? আজকে কোনো পিপিটি নেই আমার কাছে, সুতরাং কপি করতে থাকবে, যেখানে বুঝবে না জিজ্ঞেস করে নেবে। ট্রানজিশন মেটাল হওয়ার ক্রাইটেরিয়া কি? ডি ব্লক দিয়ে সবাই কি ট্রানজিশন মেটাল? না, সবাই নয়, দুই একটা এক্সেপশন আছে। ট্রানজিশন মেটাল হওয়ার ক্রাইটেরিয়া জানতে হবে। ট্রানজিশন মেটাল হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, আইদার গ্রাউন্ড স্টেট, অ্যাটমটা যখন বা মেটালটা যখন গ্রাউন্ড স্টেটে আছে, মানে কোনো রকম ইলেকট্রন লস করেনি, একদম নরমাল নিউট্রাল অ্যাটম হিসেবে আছে, অথবা অ্যাটমটা যখন মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে আছে, মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে আছে। তাহলে অ্যাটমটা যখন একটাও ইলেকট্রন লস করেনি, গ্রাউন্ড স্টেট অথবা মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে আছে। সবথেকে স্টেবল অক্সিডেশন স্টেট যেটা ওই মেটালটা সেইখানে আছে। এই দুটো কন্ডিশনে থাকা অবস্থায় যদি ওই মেটালটার মধ্যে যে ডি অরবিটাল গুলো প্রেজেন্ট আছে তারা ইনকমপ্লিটলি ফিল্ড থাকে, ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল যদি হয়, মানে ডি অরবিটালে 10টা থাকার কথা 10 এর কম থাকবে, ডি অরবিটাল 5টা, সেখানে টোটাল 10টা ইলেকট্রন থাকার কথা 10 এর যদি কম থাকে। কোন কোন সিচুয়েশনে? যখন অ্যাটমটা নিউট্রাল অবস্থায় গ্রাউন্ড স্টেটে আছে, অথবা অ্যাটমটা যখন তার মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটে আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা সিচুয়েশনে যদি ডি অরবিটালের টোটাল যা ক্যাপাসিটি, 5টা ডি অরবিটালের টোটাল ক্যাপাসিটি 10টা, তার থেকে কম ইলেকট্রন প্রেজেন্ট থাকে, মানে ডি অরবিটালটি ইনকমপ্লিটলি ফিল্ড থাকে, তাহলে তাদেরকে বলবো ট্রানজিশন মেটালস। কেন? এরা বেশ কিছু সিম্পটম শো করে। কি কি সিম্পটম শো করে? এরা এটা হলে পুরো প্রপার্টিটা যদি স্যাটিসফাইড হয় তাহলে কি কি সিম্পটম শো হয়? কালার কমপ্লেক্স তৈরি হয়,
এক্সাম্পল দেবো একটা একটা করে। কি কি সিম্পটম শো হয় যেগুলো ট্রানজিশন মেটালদের প্রপার্টি? কালার কমপ্লেক্স তৈরি হয়, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, ফেরাসপেরিক, কিউপ্রাসকিউপিক, ভ্যারিয়েবল ভ্যালেন্সিস দেখতে পাওয়া যায়। ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করে, প্রচুর জায়গায় পড়েছে, নিকেল ক্যাটালিস্ট, ক্রোমিয়াম ক্যাটালিস্ট, আয়রন ক্যাটালিস্ট, মলিবডেনাম ক্যাটালিস্ট। সো ক্যাটালিস্ট হিসেবে বিহেভ শুরু হয়, ক্যাটালিস্টের রোল প্লে করতে শুরু করে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে, যেটার উপরে নেক্সট চ্যাপ্টারটাই আছে পুরোপুরি। সো ট্রানজিশন এলিমেন্ট গুলো এই ফিচার গুলো শো করতে পারে তখনই। কি কি ফিচার? কালার কমপ্লেক্স তৈরি হয়, যেমন কপারের যে কোনো কমপ্লেক্স নিয়ে নাও, গ্রিনিশ ব্লু কালারের কমপ্লেক্স। কপার সালফেট ল্যাবরেটরি যদি রাখা থাকে দেখবে কপার সালফেটের কালার হচ্ছে তুতে কালার, গ্রিনিশ ব্লু, ব্লু ভিট্রিয়ল বলে। কপার সালফেট .5H2O বলে ব্লু ভিট্রিয়ল, কালারটা হচ্ছে তুতে কালার, ব্লু কালার, স্কাই ব্লু মতন, টিল কালারের মতন একটা গ্রিনিশ ব্লু টাইপের একটা কালার তৈরি হয়। কপারকে ফ্লেভে দিলেও ওই সেম কালার পাওয়া যায়। সো গ্রিনিশ ব্লু, কপারের সমস্ত কম্পাউন্ডের কালার গ্রিনিশ ব্লু কালারের, নিকেলের সমস্ত কম্পাউন্ডের কালার গ্রিন কালারের, ডার্ক গ্রিন, বটল গ্রিন যা বলে, ডার্টি গ্রিন। পটাশিয়াম ডাইক্রোমেট মনে করে দেখো কালার কি রকম, ব্রাইট অরেঞ্জ, ক্রোমিয়ামের কম্পাউন্ড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মনে করে দেখো পার্পল কালার। আয়রনের যে কোনো কমপ্লেক্স ইয়েলো কালারের হয়, ঠিক আছে? সো অল দিস কম্পাউন্ডস আর ভেরি কালারফুল কম্পাউন্ডস, মোস্ট অফ देम কম্পাউন্ডস। এরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, আয়রন, ফেরাসপেরিক, কপার, কিউপ্রাসকিউপ্রিক, কারো +2, কারো +3, কারো +4, কারো +5, ডিফারেন্ট ভ্যালেন্সি শো করে থাকে। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওখানে ম্যাঙ্গানিজের ভ্যালেন্সি +7, যেখানে MnO2 ওখানে ম্যাঙ্গানিজের ভ্যালেন্সি +4, তারপর +4 শো করছে, +5 শো করছে, +6 শো করছে, +7 অবধি শো করছে ম্যাঙ্গানিজ, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে। ক্যাটালিস্ট হিসেবে তো প্রচুর ইউজ আছে ট্রানজিশন মেটালে, নিকেল ক্যাটালিস্ট, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, এই সমস্ত মলিবডিনাম, আয়রন, ক্রোমিয়াম, ক্যাটালিস্টের জায়গায় বড়ি নাম এদের বিভিন্ন অর্গানিক রিঅ্যাকশনসে আমরা সেগুলো দেখেছি। এন্ড এরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে, যেটা ব্যাপারে আমরা নেক্সট চ্যাপ্টারেই করব। সো এই সিম্পটমস গুলো তখনই দেখানো পসিবল হয় যখন তারা এই পার্টিকুলার প্রপার্টিটা শো করে, দ্যাট ইজ ডি ব্লক যদি ইনকমপ্লিটলি ফিল্ড থাকে, ডি ব্লক যদি পুরোপুরি কমপ্লিট না হয়ে যায়, তবে গিয়েই তাকে ট্রানজিশন মেটাল বলতে পারবো। এই দুটো সিচুয়েশনের মধ্যে যে কোনো একটা সিচুয়েশনে ডি ব্লককে ইনকমপ্লিট থাকতে হবে, তবেই এই প্রপার্টি গুলো শো হবে, তবেই তাকে ট্রানজিশন মেটাল বলা হবে। ক্লিয়ার ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া? এখানে তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনস আসে। কোশ্চেনটা হচ্ছে কপার এর কনফিগারেশন 3D10 4s1, এর তো ডি ফুলফিলড, এটা কি ট্রানজিশন মেটাল? ফার্স্ট কোশ্চেন এটাই আসে। কপার কোথায় আছে লোকেশন পিরিয়ডিক টেবিলে একবার দেখে নিন, সো টেবিলটা খুঁজে দেখে নাও। কপারের লোকেশন এইখানে থাকে কপার, দিস কপারের লোকেশন। হওয়ার কথা ছিল 3D9, একটু আগে দেখেছি হওয়ার কথা ছিল কত, 3D9, হয়েছে যায় 3D10, ফুলফিল করার লোভে 4s1 3D10 হয়ে যায়। যদি হওয়ার কথা ছিল 4s2 3D9, এটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 4s1 3D10, ফুলফিল করার লোভে। এই লোভ কি কপারের জন্য খুব ভারী হয়ে যায়, যোগে ট্রানজিশন ফ্যামিলি থেকেই বেরিয়ে যেতে হবে? তো দেখে নেওয়া যাক। কপার তার নিউট্রাল স্টেটে অবস্থা হচ্ছে 3D10 4s1, তাই কোশ্চেন উঠছে ট্রানজিশন মেটালকে বলা যায় কিনা। কিন্তু গ্রাউন্ড স্টেট ছাড়া আরো একটা কন্ডিশন ছিল, মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। কপারের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে কপার 2+। কপার 2+ এর দুটো ইলেকট্রন বেরোবে, ফার্স্ট ইলেকট্রনটা বেরোবে 4s1 থেকে, এটা আউটার মোস্ট, তারপরে ইলেকট্রনটা বেরোবে 3D থেকে, তাহলে হয়ে গেল 3D9 4s0, ক্লিয়ারলি ইনকমপ্লিট ডি অরবিটাল হয়ে গেল, ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল কপার 2+ এ প্রেজেন্ট আছে, কপারে যদি বা প্রেজেন্ট নেই, তার মানে এটা ক্লিয়ার কাট ট্রানজিশন মেটাল একে বলা যেতে পারে, কারণ +2 স্টেটে ওই ইনকমপ্লিট ডি অরবিটাল শো করে দিয়েছে। গ্রাউন্ড স্টেটে +2 স্টেটে ও ডি অরবিটাল ইনকমপ্লিটলি ফিল করে শো করে দিয়েছে। হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক, শোনা যাচ্ছে তো? অডিও ক্লিয়ার আছে তো? বাই। যদি অডিওতে কোনো ডিস্টারবেন্স হয় একটু বলবে যারা অনলাইন ক্লাসে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসছে,
নেক্সট কোশ্চেন আসছে জিঙ্ক এর কনফিগারেশন 3d10 4s2 লাস্ট একদম একে কি ট্রানজিশন মেটাল বলা যায়? নট অনলি জিঙ্ক, ক্যাডমিয়াম জিঙ্কের ঠিক নিচে আছে যার কনফিগারেশন 4d10 5s2 একেও কি ট্রানজিশন মেটাল বলা যায়? তার নিচে আছে মার্কিউরি ওই সেম গ্রুপে যার কনফিগারেশন হবে 5d10 6s2 এদের সবার ডি কমপ্লিট হ্যাঁ কি না? 3d10 4d10 5d10 জাস্ট ওটার মতই কমপ্লিট ডি। সো আর যে ট্রানজিশন মেটাল কোশ্চেন তৈরি হচ্ছে এরা কি ট্রানজিশন মেটাল? কারণ ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া তো ইনকমপ্লিট ডি হতে হবে তবেই ওই প্রপার্টি গুলো শো হবে। সো দেখে নেওয়া যাক এদের মোস্ট স্টেবল অক্সিজেন স্টেট কি বলে। জিঙ্ক এর মোস্ট স্টেবল অক্সিজেন স্টেট Zn2+, দুটো ইলেকট্রন বেরোবে আউটার মোস্ট পোরেস থেকে, আউটার মোস্ট পোরেস থেকে বেরিয়ে গেলে কি ডি ইনকমপ্লিট হচ্ছে না ডি কমপ্লিট থাকছে? সো এরা কখনোই ট্রানজিশন মেটাল নয়, দে আর নট ট্রু ট্রানজিশন মেটাল। কারা কারা? জিঙ্ক, ক্যাডমিয়াম এন্ড মার্কিউরি এরা কখনোই ট্রু ট্রানজিশন মেটাল নয় কারণ এদের গ্রাউন্ড স্টেটে অথবা মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট দ্যাট ইজ +2 স্টেটে এদের s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় কিন্তু d কমপ্লিটলি থাকে। সো d কমপ্লিট তাই এরা ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না। তাই এগুলো দিচ্ছি আবার জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি এরা ইউজুয়ালি অত কালার কমপ্লেক্স শো করে না। জিঙ্কের সমস্ত কম্পাউন্ড সাদা রঙের হয়, জিঙ্ক অক্সাইড বলো যাই বলো জিঙ্ক কার্বনেট ল্যাবরেটরিতে দেখে নেবে জিঙ্কের সব সল্ট হোয়াইট কালার। এরা অত ক্যাটালিস্ট জিঙ্ক তবু যদি একটু অত ইউজ হয় বাকিরা অত ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় না। ক্যাডমিয়াম মার্কারি কোথাও শুনুনি কখনো ক্যাটালিস্ট হচ্ছে, জিঙ্ক তবু একটু একটু শুনেছে বাট বাকিরা অত ইউজই হয় না। এরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে না, এরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় না, এরা একটাই ভ্যালেন্সি দেখায় +2 +2 ছাড়া এরা অন্য কোনো ভ্যালেন্সি শোই করে না। তাহলে একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে পারছে না কেন? কারণ এদের d অরবিটাল কমপ্লিট ফুলফিল দুটো স্টেটে, গ্রাউন্ড স্টেটও এবং মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটও। তাই জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি লিখে রাখো লাইনটা, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি আর নট কনসিডার্ড অ্যাজ ট্রু ট্রানজিশন মেটালস বাট কপার ইজ কনসিডার্ড বিকজ ওটা কপার 2+ স্টেটে ওটা কিন্তু ইনকমপ্লিট ফিট d অরবিটাল দিয়েছে তাই এটা ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া গ্রাউন্ড স্টেটে না হলেও এ কিন্তু অক্সিডেশন স্টেটে স্যাটিসফাই করে দিয়েছে। কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি কখনোই করতে পারছে না, তো দে আর নট ট্রু ট্রানজিশন মেটালস। এবং এটা ওই যে প্রপার্টি গুলো আমরা লিস্ট ডাউন করলাম ওগুলো মোস্টলি শো করে না, না ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, না ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করে, না এদের কালার কমপ্লেক্স তৈরি হয়, না এরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে। ওকে, ট্রানজিশন মেটাল ক্লিয়ার। ট্রানজিশন মেটাল তাহলে কেন বলে কাদের বলে ক্লিয়ার। নেক্সট হেডিং দেবে তাহলে এবার ইনার ট্রানজিশন মেটালস যারা কিনা এফ ব্লক মেইনলি। আমরা ডি ব্লকটা একবার পড়বো এখন এফ ব্লকটা পড়বো সিমিলার করতে। এখন আমরা নামটা নিয়ে চলছি যে ডি ব্লকদের বলা হতো ট্রানজিশন মেটাল উইথ অ্যান এক্সেপশন অফ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি এদেরকে ট্রু ট্রানজিশন মেটাল বলা হচ্ছে না যদিও বা এরা কিন্তু ডি ব্লক লাস্ট ইলেকট্রনটা 3d তে ঢুকছে বা 4d তে ঢুকছে বা 5d তে ঢুকছে কিন্তু এরা ট্রানজিশন মেটাল না। ক্লিয়ার? যদি এরা ডি ব্লক। ওকে, সো আমরা একইভাবে এখন জাস্টিফাই করছি ইনার ট্রানজিশন মেটাল কাদেরকে বলে এন্ড এদেরকে রেয়ার আর্থ এলিমেন্টস কেন বলা হয়। ইনার ট্রানজিশন মেটাল দেখে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস। ইনার ট্রানজিশন মেটাল কারা? আইদার 4f or 5f, 4f সিরিজ বা 5f সিরিজ, ল্যান্থনাইট বা অ্যাক্টিনাইট এরাই হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল। কেন রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়, কেন ইনার ট্রানজিশন বলা হয় লাইনটা লিখে রাখো। দে বিলং ইনার ট্রানজিশন কারা তাহলে ল্যান্থনাইট আর অ্যাক্টিনাইটস। সো ল্যান্থনাইট পিরিয়ড 6, অ্যাক্টিনাইট পিরিয়ড 7। ল্যান্থনাইটস আর অ্যাক্টিনাইটস লিখে রাখো, পুরোটা ভাবে লিখো, lanthanides and actinides belong between the transition metals। transition metal এর মাঝখানে ওরা বিলং করে। ক্লিয়ারলি 5d1 আর 5d2 এর মাঝখানে ওরা বিলং করে যাচ্ছে, 6d1 আর 6d2 এর মাঝখানে ওরা বিলং করে যাচ্ছে। সো lanthanides and actinides টোটাল সিরিজটা কি বললাম, টোটাল সিরিজটা belong belong between the transition metals, so they are inner transition metals। clear? নাম জাস্টিফাইড এখান থেকে। আচ্ছা এটাকে রেয়ার আর্থ বলে কেন, নেক্সট লাইনে লিখবে রেয়ার আর্থ এলিমেন্টস। রেয়ার আর্থ এলিমেন্টস বলা হয় এদেরকে। কেন রেয়ার বলা হয়, আর্থ কথাটা মানেটা কি এখানে। সো লজিকটাকে বলে দিচ্ছি তারপরে লিখিয়ে দেব। আর্থ বলতে কি মিন করা হচ্ছে, আর্থ কথাটা মানে হচ্ছে মাটি বা
বা সয়েল। আর্থ মানে হচ্ছে মাটি বা সয়েল। Soil is composed of the oxides mainly aluminium oxide, magnesium oxide, silicon dioxide, oxide দিয়ে soil তৈরি। So earth meaning হচ্ছে soil, আর soil তৈরি হচ্ছে mainly oxides দিয়ে। টোটাল earth crustটাই তৈরি হয়ে আছে oxide দিয়ে। silicon dioxide দিয়ে mainly তৈরি, silicon dioxide, aluminium oxide, বেশ কিছু রকম oxide দিয়ে পুরো earth crust তৈরি। এই সমস্ত মেটালের অক্সাইড গুলো earth crust এ যদিও বা যথেষ্ট অ্যামাউন্টে পাওয়া যায়, এমন না যে রেয়ার। অর্থাৎ এই ইনার ট্রানজিশন মেটালের অক্সাইডস গুলো, ল্যান্থানাইডস এর অক্সাইডস গুলো, অ্যাক্টিনাইডস এর অক্সাইডস গুলো আর্থ ক্রাস্টে যথেষ্ট অ্যামাউন্টে পাওয়া গেলেও ওই অক্সাইডের সঙ্গে মেটালটার বন্ড এত স্ট্রং হয় যে অক্সাইডটা থেকে মেটালটাকে ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করা পসিবল হয় না। দ্যাট ইজ ওয়াই দে আর রেয়ার আর্থ এলিমেন্টস। মানে অক্সাইড থেকে এলিমেন্টটাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে সেপারেট করতে পারি, তবে কি অ্যালুমিনিয়াম মেটালকে আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে। অ্যালুমিনিয়ামের বাটি বানাতে বলো বা ইলেকট্রিক স্ট্রাকচার বানাতে বলো, অ্যালুমিনিয়াম মেটালটাকে ইউজ করতে পারি বিকজ অ্যালুমিনিয়ামের ওর বক্সাইড থেকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে ইজিলি সেপারেট করা যায়, ইকোনমিক্যালি সেপারেট করা যায়। ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস এর ক্ষেত্রে এই সেপারেশনটা ডিফিকাল্ট। তাই অক্সাইড মাটিতে ভরি ভরি থাকলেও ওই অক্সাইড থেকে মেটালটাকে আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায় ইকোনমিক্যালি। ওই কারণ মেটাল অক্সাইড, মেটালটার সঙ্গে অক্সিজেনের বন্ড যথেষ্ট স্ট্রং থাকে, প্রচুর হাই টেম্পারেচার লাগে, প্রচুর ফুয়েল লাগে, প্রচুর রিঅ্যাকশন করাতে হয়, তাতে এত কস্টিং লেগে যায় যে মেটালটাকে ইকোনমিক্যালি বার করে আনা যায়। সেই জন্য এদেরকে বলা হয় রেয়ার আর্থ অক্সাইড, মানে ডিফিকাল্ট টু এক্সট্রাক্ট। সো লাইন লিখে রাখো, দিস মেটাল অক্সাইডস কেন রেয়ার আর্থ এলিমেন্ট বলা হচ্ছে? এলিমেন্টস কারণ ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর অক্সাইডস গুলো, সো দিস মেটাল অক্সাইডস হ্যাভ স্ট্রং বন্ড between metal and the oxygen. These metal oxides have strong bond. These metal oxides have strong bond between metal and oxygen. These metal oxides have strong bond between metal and oxygen, and hence it is difficult to extract the metal from their oxide ore economically, and hence it is difficult to extract the metal from their oxide ore economically. অক্সাইড ওর যেটা কিনা আর্থ ক্রাস্টে প্রেজেন্ট আছে, সেখান থেকে মেটালটাকে এক্সট্রাক্ট করা ডিফিকাল্ট বিকজ মেটাল অক্সিজেন বন্ডটা স্ট্রং থাকে ইন देयर অক্সাইড ওরস। তাই এটাকে বলা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। ক্লিয়ার? নামের পয়েন্ট, জাস্টিফিকেশন ক্লিয়ার, ট্রানজিশন মেটাল, ইনার ট্রানজিশন মেটাল, ভেরি গুড। এখানে আমরা চলে আসবো একদম এবারে অ্যাটমিক রেডিয়াস। নেক্সট পয়েন্ট হচ্ছে নেবে হেডিং দা অ্যাটমিক রেডিয়াস। অর্থাৎ এখন আমরা ডি ব্লক এলিমেন্ট এবং এম ব্লক এলিমেন্টের অ্যাটমিক রেডিয়াসের ভেরিয়েশন স্টাডি করব কেমন করে হয়। সো বেশ কয়েকটা পয়েন্টস আছে এখানে, অ্যাটমিক রেডিয়াসটা যদি পারি আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। অ্যাটমিক রেডিয়াসটা শেষ করে ছুটি দেব, ঠিক আছে? সো ডি ব্লক এবং এম ব্লক দুটোই করে দেওয়ার চেষ্টা করব। এখানে তিনটে পয়েন্ট আছে, একদম লজিক্যালি দেখবে, খুবই ইজি ব্যাপারটা। অনেকবার পড়েছি এই টপিকগুলো, বারবার বলতে গিয়ে অনেকবার বলেছি। সো খুবই ইজি ব্যাপার। অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস হেডিং দিয়ে দেবে ডি ব্লক এলিমেন্টস, কারণ ডি ব্লকদের জন্য এখন আমরা অ্যাটমিক রেডিয়াস দেখতে চলেছি। অ্যাটমিক রেডিয়াস ডি ব্লক এলিমেন্টস, তিনটে কেস আছে ডি ব্লকে। ডি ব্লকদের জন্য আমরা অ্যাটমিক রেডিয়াসের সিকোয়েন্স দেখতে চলেছি। তার জন্য কেস 1, কেস 1। আচ্ছা, কেস 1 যাওয়ার আগে আমরা তিনটে ফ্যাক্টর স্টাডি করে নিই। কোন কোন ফ্যাক্টর গুলো অ্যাটমিক রেডিয়াসকে কন্ট্রোল করে? নাম্বার 1 ফ্যাক্টর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ Z স্টার। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ Z স্টার, অ্যাটমিক নাম্বার হচ্ছে Z, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে বলা হয় Z স্টার। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে, রেডিয়াস বা সাইজ কমবে। ফ্যাক্টর নাম্বার 1। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, অ্যাট্রাকশন বাড়বে নিউক্লিয়াসের অন দা ভ্যালেন্সিয়াল, ভ্যালেন্সিয়াল কন্ট্রাক্ট করবে, রেডিয়াস কমবে। ফ্যাক্টর নাম্বার 2, নাম্বার অফ শেল, দ্যাটস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। নাম্বার অফ শেল যত বাড়বে, দূরে দূরে নতুন নতুন শেল অ্যাড যত হবে,
রেডিয়াস কত বাড়বে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে রেডিয়াসটা কমবে। অবভিয়াসলি না, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, অ্যাট্রাকশন বাড়ছে, স্ট্রিং করবে, কমবে, ব্যালেন্সের কাছে আসবে। সেকেন্ডলি নিউক্লিয়ার চার্জ যত বাড়বে রেডিয়াস কমবে। নাম্বার অফ শেল যত বাড়বে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ শেল, তো নাম্বার অফ শেল বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়বে তত হচ্ছে তোমার রেডিয়াস কমবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়বে, নাম্বার অফ শেল যত বাড়বে, দূরে দূরে যত নতুন নতুন শেল অ্যাড হতে থাকবে তত তোমার রেডিয়াস বাড়তে থাকবে। 3 নাম্বার ফ্যাক্টর, স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট যত বাড়বে তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমবে, তত রেডিয়াস কমবে। বা উল্টো বলা উচিত, অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেল, উল্টো করে বলি। স্ক্রিনিং এফেক্ট যত কমবে তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, তত রেডিয়াস কমবে। তো নাও কোশ্চেন কাম, স্ক্রিনিং এফেক্ট জিনিসটা কি আগে দেখে নিই, তারপরে সবকটা ভেরিয়েশনে আসবো। স্ক্রিনিং এফেক্টটা নিয়ে আগে একটু ডিসকাস করে নিই ছোট্ট করে। স্ক্রিনিং এফেক্ট নাকি বাকিগুলো তো জানো। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে নিউক্লিয়াসের চার্জ যত বাড়ছে রেডিয়াস তত কমছে, শেল নাম্বার যত বাড়ছে রেডিয়াস তত বাড়ছে। স্ক্রিনিং এফেক্ট যদি বাড়ে বলছে রেডিয়াস কমবে। সো স্ক্রিনিং এফেক্ট জিনিসটা কি? স্ক্রিনিং এফেক্টের অর্ডার হচ্ছে s অরবিটালের স্ক্রিনিং এফেক্ট যথেষ্ট বেশি, p অরবিটালের একটু কম, d এর আরো কম, f এর খুবই খারাপ। সো d আর f এর স্ক্রিনিং পাওয়ার হচ্ছে বেসিক্যালি পুয়ার, খারাপ স্ক্রিনিং পাওয়ার। স্ক্রিনিং পাওয়ার জিনিসটা কি? স্ক্রিনিং পাওয়ার জিনিসটা হচ্ছে এখানে যদি নিউক্লিয়াস থাকে আর এটা যদি ভ্যালেন্স শেল, সো দিস ইজ দ্য ভ্যালেন্স শেল, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ভ্যালেন্স শেল আর নিউক্লিয়াসের মাঝখানে আরো অনেকগুলো শেল আছে, যে শেলগুলোকে আমরা বলছি ইনার ইলেকট্রন কোর। যে শেলগুলোকে আমরা বলছি ইনার ইলেকট্রন কোর। ভ্যালেন্স শেল আর নিউক্লিয়াসের মাঝখানে অবভিয়াসলি অনেক ভেতরে শেল আছে। যদি 4 হয় তাহলে মাঝখানে অবভিয়াসলি 1 2 3 সব আছে, তাদেরকে বলছি ইনার ইলেকট্রন কোর। This inner electron core is behaving as a screen between the nucleus and the valence shell. Clear? The inner electron core is behaving as a screen between the nucleus and the valence shell. তুমি ইমাজিন করতে পারো যে টিচার যদি স্টেজে দাঁড়িয়ে থাকে বা কোনো একটা স্পিকার যদি স্টেজে থাকে, সে যদি নিউক্লিয়াস হয় আর লাস্ট রোতে যারা বসে আছে তারা যদি ভ্যালেন্স শেল হয়, তাহলে মাঝের অডিয়েন্সটা হচ্ছে স্ক্রিন between the speaker and the last row. মাঝের অডিয়েন্সটা, মাঝের যে রোতে যতগুলো অডিয়েন্স আছে তারা হচ্ছে স্ক্রিন হিসেবে বিহেভ করছে। এবারে বলো স্ক্রিনিং পাওয়ার যদি খুব বেশি হয়, মানে স্ক্রিনটা যদি খুব তাগড়া স্ক্রিন হয়, মাঝের অডিয়েন্স দারুণ অ্যাটেনটিভ, তাহলে স্পিকারের অ্যাটেনশন কোনোদিন লাস্ট অবধি পৌঁছবে যদি মাঝের অডিয়েন্স দারুণ অ্যাটেনটিভ হয়, কারণ মাঝের অডিয়েন্সই টোটাল স্পিকারের অ্যাটেনশন নিয়ে নিচ্ছে, লাস্ট অবধি স্পিকারের অ্যাটেনশনই কমছে না, যাচ্ছে না। মানে মাঝে স্ক্রিনটা যদি দারুণ পাওয়ারফুল স্ক্রিন হয়, যেমন কিনা s অরবিটালের স্ক্রিন, মাঝখানে যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে দারুণ স্ক্রিনিং পাওয়ার। তাহলে মাঝখানে যদি প্রচুর s অরবিটাল বা s অরবিটালের প্রেজেন্ট ইলেকট্রন থাকে, মাঝে স্ক্রিনই নিউক্লিয়াসের টোটাল অ্যাট্রাকশনকে অ্যাবজর্ব করে নেবে, আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেল অবধি বাড়বে না, থাকবে না। ক্লিয়ার? কিন্তু যদি মাঝে স্ক্রিনটা খারাপ হয়, যেমন d অরবিটাল বা f অরবিটালের স্ক্রিনিং পাওয়ার খারাপ, স্ক্রিনটা খারাপ, মাঝের অডিয়েন্স খারাপ, মাঝের অডিয়েন্স কথাই শুনছে না, তো তখন নিউক্লিয়াস লাস্ট অবধি মন দেবে, যে মাঝের অডিয়েন্স শুনছে না, এই লাস্টের অডিয়েন্স অবধি যাচ্ছে এই কথা। তখন ক্লাসে পড়ানোর সময় এটা হয়েই থাকে, স্কুলে তো হয়েই থাকে অবভিয়াসলি, যে টিচার লাস্ট বেঞ্চে কি হচ্ছে তাহলে খেয়াল হয় না, ফার্স্ট 2 3 4টে বেঞ্চ কি পড়াতে থাকে, যদি কোনো কারণে না পড়ে অ্যাবসেন্ট আছে, তবে গিয়ে লাস্ট বেঞ্চে গিয়ে একটু মন যায়। স্কুলে এটা ইউজুয়ালি সবসময় ফেস করতে থাকে। তো স্ক্রিনিং পাওয়ার যদি খারাপ হয়, যেমন d অরবিটালের স্ক্রিনিং পাওয়ার খারাপ, এটা তো খুবই খারাপ। স্ক্রিনিং পাওয়ার খারাপ মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলের উপরে বাড়লো না কমলো? বাড়লো। স্ক্রিনটা খারাপ, স্ক্রিনিং এফেক্ট খারাপ, মানে স্ক্রিনটা খারাপ, মানে ইনার ইলেকট্রন কোর অত ভালো নয়, কারণ সেখানে d অরবিটাল ঢুকে বসে আছে, f অরবিটাল ঢুকে বসে আছে, যাদের স্ক্রিনিং পাওয়ার ভালো নয়, যেটা ভালো স্ক্রিন নয়, যেটা পুয়ার স্ক্রিন। তো অবভিয়াসলি নিউক্লিয়াস ওই পুয়ার স্ক্রিনকে আরামসে পেনিট্রেট করে যাবে, এন্ড নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পেনিট্রেট করে গিয়ে ভ্যালেন্স শেল অবধি যাবে, এক্সর্ট হবে, এন্ড ভ্যালেন্স শেলকে কন্ট্রাক্ট করাতে পারবে। স্ক্রিনিং পাওয়ার খারাপ হয়ে যাওয়া মানে
নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে এনহ্যান্সড হয়ে যাওয়া, যার মানে রেডিয়াসের ড্রপ আসে। ক্লিয়ার এই তিনটে ফ্যাক্টর তিনটে ক্লিয়ার। এবারে কেস 1। আচ্ছা অনলাইনে যারা আছো ফ্যাক্টরের কোনো ডাউট থাকলে বলবে। নিউক্লিয়াস চার্জ বাড়লে রেডিয়াস কমবে, শেল নাম্বার বাড়লে রেডিয়াস বাড়বে, আর স্ক্রিনিং এফেক্ট যদি বেড়ে যায়, লিখে নাও স্ক্রিনিং এফেক্ট যদি কমে যায়, যেমন ডি এর কম, এফ এর আরো কম, স্ক্রিনিং এফেক্ট কমে যাওয়া মানে এই স্ক্রিনটার পাওয়ার কমে যাওয়া, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তাহলে এই পুরো স্ক্রিনকে পেনিট্রেট করে ভ্যালেন্সিয়াল অবধি এক্সার্টেড হবে এন্ড অবভিয়াসলি দ্য ভ্যালেন্সিয়াল কন্ট্রাক্ট হবে, দ্যাট ইজ রেডিয়াস। ক্লিয়ার তিনটে ফ্যাক্টর। এই তিনটে ফ্যাক্টরের উপরে কেস 1 কেস 2 কেস 3 তে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন স্টাডি করতে চলেছি, অর্থাৎ লেফট টু রাইটে কি হবে, উপর থেকে নিচে কি হবে। ওকে, কেস 1 পিরিয়ডিক টেবিলে যদি লেফট টু রাইটে যাওয়া যায়, আমরা মেইনলি রেফারেন্সের জন্য 3D ব্লকটাকে রেফারেন্সে নেব। এই পার্টটাকে আমরা রেফারেন্সে নিয়ে করব, ডি ব্লককে যেহেতু স্টাডি করছি। তো লেফট টু রাইট কি হওয়া উচিত? লেফট টু রাইটে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কারণ স্ক্যান্ডিয়াম 21টা প্রোটন, টাইটানিয়ামে 22টা প্রোটন, ভ্যানাডিয়ামে 23টা প্রোটন, 24টা প্রোটন, 25টা প্রোটন, প্রোটন নাম্বার বাড়ালে নিউক্লিয়ার চার্জ বাড়াচ্ছে। তো নিউক্লিয়ার চার্জ বাড়ছে কিন্তু শেল নাম্বার বাড়ছে না, সবই ওই 3D তেই ঢুকছে, ইলেকট্রন সবই 3D তেই ঢুকছে, 4s ভর্তি আর 3D তেই ঢুকে যাচ্ছে, শেল নাম্বার বাড়ছে না, দূরে দূরে নতুন কোনো শেল অ্যাড হচ্ছে না, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কনস্ট্যান্ট, কিন্তু নিউক্লিয়ার চার্জ বাড়ছে কারণ প্রোটন নাম্বার বাড়ছে। ক্লিয়ার কাট লেফট টু রাইটে রেডিয়াস ড্রপ করবে, লেফট টু রাইটে গেলে রেডিয়াস ক্লিয়ারলি ড্রপ করবে, কারণ নিউক্লিয়ার চার্জ বাড়ছে প্রোটন নাম্বার বাড়ার সাথে সাথে, কিন্তু শেল নাম্বারে কোনো চেঞ্জ নেই, সব ইলেকট্রন গুলো 3D তে ঢুকছে, 4s2 তার মানে 3d1 3d2 3d3 3d4 3d5 সবই ওই d তে ঢুকে যাচ্ছে, সো রেডিয়াস কমবে। ক্লিয়ার কেস 1। কেস 2 আচ্ছা কেস 2 করো না, এখানে একটা অন্য পয়েন্ট, কেস 1 এ একটা পয়েন্ট বলার আছে। কেস 1 এ লেফট টু রাইটে আরো একটা জিনিস হবে, লেফট টু রাইটে ডি ইলেকট্রনের নাম্বারও বাড়ছে, হ্যাঁ কি না? লেফট টু রাইটে আরো একটা জিনিস হচ্ছে, লেফট টু রাইটে নাম্বার অফ ডি ইলেকট্রনস তো বাড়ছে, 3d1 3d2 3d3 3d4 একে একে বাড়ছে, ডি ইলেকট্রন বাড়ছে, রাইট? যে ডি ইলেকট্রনস এর স্ক্রিনিং পাওয়ার পুয়ার, মানে স্ক্রিনিং পাওয়ার কমছে, অ্যাকচুয়ালি ডি তে ইলেকট্রন বাড়া মানে পুয়ার জায়গায় ইলেকট্রন ঢুকছে, মানে স্ক্রিনিং পাওয়ার কমছে অ্যাকচুয়ালি, কারণ লেফট টু রাইটে ডি ইলেকট্রন গুলো একে একে বাড়ছে, 3d1 3d2 3d3 3d4 3d10 ডি ইলেকট্রন বাড়া মানে এমন একটা অরবিটাল ইলেকট্রন ঢুকছে যাদের স্ক্রিনিং পাওয়ার নেই, খারাপ, তার মানে স্ক্রিনিং পাওয়ার আলটিমেটলি কমছে। স্ক্রিনিং পাওয়ার কমা মানে নিউক্লিয়াসের চার্জ যা বাড়ার এখানে কথা ছিল তার থেকেও বেশি বেশি এনহ্যান্স হচ্ছে, তার মানে রেডিয়াস এমনিতেই কম ছিল, বেশি বেশি কমছে, এই বেশি বেশি কমে যাওয়াটাকে বলা হয় ডি কন্ট্রাকশন। এমনিতেই কম ছিল, বেশি বেশি কমছে, এমনিতেই কম ছিল, বেশি বেশি কমছে, মানে গ্রাফটা অনেকটা এরকম, এমনিতেই কম ছিল রেডিয়াস, বেশি বেশি নামতে শুরু করলো। ক্লিয়ার? কমা স্টিফনেসটা বেড়ে গেল, সেটাতে কেস 1। লেফট টু রাইটে তাহলে কি হলো, নরমালি কমার কথা, স্ক্রিনিং পাওয়ার খারাপ হওয়ার জন্য বেশি বেশি করে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, কারণ ডি ইলেকট্রন গুলো একে একে বাড়ছে, তাই রেডিয়াস বেশি বেশি করে ড্রপ করে যাচ্ছে। ওকে, কেস 1। কেস 2 এটাকে বলে ডি কন্ট্রাকশন। বুদ্ধি করে বলো তো, ডি কন্ট্রাকশন যদি হয়, জাস্ট জানতে চাইছি এখন, ডি কন্ট্রাকশন যদি হয়, ডি এর থেকে এফ এর স্ক্রিনিং পাওয়ার আরো ভালো না খারাপ? এফ এর স্ক্রিনিং পাওয়ার আরো খারাপ, তাহলে যখন 4f বা 5f এ এফ সিরিজে ইলেকট্রন একে একে ঢুকবে, সেখানে আরো খারাপ ইলেকট্রন, আরো খারাপ স্ক্রিন, তাহলে ওখানে ডি এর মতনই আরো স্ট্রঙ্গার হয়ে যে একটা এফ কন্ট্রাকশন হবে, অর্থাৎ ল্যান্থানাইট গুলো সিরিজ বরাবর লেফট টু রাইটে একটা স্ট্রং কন্ট্রাকশন তৈরি হবে, অ্যাক্টিনাইট গুলোর 5 সিরিজে একটা স্ট্রং কন্ট্রাকশন তৈরি হবে, যে কন্ট্রাকশনটা ডি কন্ট্রাকশনের থেকেও বেশি সিগনিফিকেন্ট হবে, কারণ ডি এর একটু হলেও বেটার স্ক্রিনিং পাওয়ার আছে, এফ এর তো একেবারেই খারাপ স্ক্রিনিং পাওয়ার। মানে বুঝতে পারছো ব্যাপারটা? যখন আসবে তখন বলবো এটাকে ল্যান্থানাইট কন্ট্রাকশন বলে, আর ওর হিউজ ইম্পর্টেন্স আছে। সো লেফট টু রাইট এর কেসটা ক্লিয়ার। কেস 2, কেস 2 হচ্ছে
এইভাবে কমতে 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 জিঙ্কে গিয়ে দেখা যায় মানে একদম এন্ড অফ দা সিরিজে গিয়ে যখন কিনা ফুলফিল ডি হয়ে যায়, ফুলফিল্ড ডি ইলেকট্রন যদি হয়ে যায়, কোন কনফিগারেশনে ফুলফিল্ড ডি ইলেকট্রন? যখন n-1 d10 হয়ে গেছে, n2 আছে আর n-1 d10 হয়ে গেছে, দ্যাট ইজ ফুলফিল্ড। জিঙ্কে যেমন 3d10, ক্যাডমিয়াম 4d10, মার্কিউরি 5d10। সো যদি d10 হয়ে যায় তখন ম্যাক্সিমাম ইলেকট্রন যা ঢুকে থাকে তাই ঢুকে বসে গেছে, হ্যাঁ কি না? ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভড, ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ঢোকার ততগুলো ইলেকট্রন ঢুকে বসে আছে। ম্যাক্সিমাম ইলেকট্রন ডি এর যা ক্যাপাসিটি সব যদি ঢুকে বসে থাকে তাহলে ওই ইলেকট্রনগুলোর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হবে, ইয়েস অর নো? যা ঢুকে থাকার কথা সব ঢুকে বসে আছে এবং তার মানে অবভিয়াসলি ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন তৈরি হবে। ম্যাক্সিমাম যদি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়ে যায় কোনো পার্টিকুলার অরবিটালে তাহলে একটু হলেও কি রেডিয়াস ইনক্রিজ হবে? কারণ রিপালশনের জন্য তারা একটু হলেও দূরে যেতে চাইবে, রেডিয়াসের স্লাইট একটা এক্সপ্যানশন দেখতে পাওয়া যাবে। কোথায় আছে? কপার বা জিঙ্কে, সে একদম লাস্টে, মানে কম ছিল ডি কন্ট্রাকশন বেশি বেশি কমছে, লাস্টে গিয়ে একটু এরকম বেড়ে যাচ্ছে। কম ছিল ডি কন্ট্রাকশন হচ্ছে বেশি বেশি কমছে, লাস্টে যেখানে পুরোপুরি ফুলফিল সেখানে এসে স্লাইড একটা এনহান্সমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে রেডিয়াসে, বিকজ ওখানে রিপালশনটা ম্যাক্সিমাম করছে, রিপালশন পাওয়ারটা ওখানে অনেক বেশি স্ট্রং ডমিনেটিং হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? কেস 2, কেস 3। কেস 3 সবটা আমরা ডি ব্লকের জন্য করছি, এখন এফ ব্লকে ঢুকিনি কিন্তু। কেস 3 কি বলছে দেখো, কেস 3 বলছে যে ডাউন দা গ্রুপ কি হবে, এর জন্য আমরা ডাউন দা গ্রুপ, মানে কেস 3 টা হচ্ছে পুরোটাই ডাউন দা গ্রুপ, টপ টু বটম। টপ টু বটম কে স্টাডি করার জন্য আমরা রেফারেন্সে নিচ্ছি গ্রুপ 3 আর গ্রুপ 4 এর কিছু এলিমেন্টস কে। পিরিয়ড 4 এ স্ক্যান্ডিয়াম, পিরিয়ড 5 এ পিরিয়ড টেবিলটা স্টাডি করো নিজে নিজে। স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, পিরিয়ড 6 এ ল্যান্থানাম, পিরিয়ড 7 এ অ্যাক্টিনিয়াম, স্ক্যান্ডিয়ামের পাশে টাইটানিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম, 5 এ হচ্ছে ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম। ল্যান্থানাম আর হ্যাফনিয়ামের মাঝখানে, ল্যান্থানামে কত 5d1, ইয়েস অর নো? হ্যাফনিয়ামে 5d2, মাঝখানে ঢুকে আছে সিরিয়াম থেকে লুটেশিয়াম, 4f1 to 14, ক্লিয়ার? ল্যান্থানামে হচ্ছে 5d1, হ্যাফনিয়ামে 5d2, মাঝখানে ঢুকে আছে 4f1 to 14, সিরিয়াম টু লুটেশিয়াম, ক্লিয়ার? লোকেশন পিরিয়ডিক টেবিলে সেগুলো উপর থেকে নিচে রেডিয়াসের কি হবে দেখে নেওয়া যাক। উপর থেকে নিচে নরমালি শেল নাম্বার বাড়ে, ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে শেল নাম্বার বাড়ছে, কারণ এখানে 3d ভর্তি হচ্ছিল, এখানে 4d ভর্তি হচ্ছে, এখানে 5d ভর্তি হচ্ছে, তো শেল নাম্বার অবভিয়াসলি বাড়ছে। শেল নাম্বার বাড়লে রেডিয়াস বেড়ে যাওয়ার কথা, খুব ভালো কথা। তাহলে এখান থেকে এখানে রেডিয়াস বাড়বে, এখান থেকে এখানে রেডিয়াস বাড়বে, এখান থেকে এখানে রেডিয়াস বাড়বে, কারণ শেল নাম্বার বাড়ছে তো রেডিয়াস বাড়ারই কথা, লজিক্যাল। ফ্যাক্টর 2 ল্যান্থানাইট কন্ট্রাকশন, যেটা একটু আগেই বলছিলাম এফ কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন কোথায় আসছে? এটা পিরিয়ড 6 এ আসছে, তার আগে অবধি আসছেই না, এইখানে এসে ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে। কি ল্যান্থানাইট কন্ট্রাকশনটা? ঠিক যেরকম ভাবে ডি অরবিটাল গুলোর পুয়ার স্ক্রিনিং এফেক্টের জন্য একটা কন্ট্রাকশন হচ্ছে, সেরকমই এফ অরবিটালের তোষ্য পুয়ারেস্ট স্ক্রিনিং এফেক্টের জন্য আরো একটা ম্যাসিভ কন্ট্রাকশন হবে এফ অরবিটাল বরাবর। এফ অরবিটাল ইন্ট্রোডিউস হয়েছে কোথায়? সিরিয়াম থেকে লুটেশিয়াম, এই জায়গাতে এফ অরবিটাল ইন্ট্রোডিউস হয়েছে, তার মানে এই জায়গাতে একটা হিউজ কন্ট্রাকশন আছে, হ্যাঁ কি না? যাকে বলছি আমি ল্যান্থানাইট কন্ট্রাকশন বা এফ কন্ট্রাকশন, 4f কন্ট্রাকশন। 4f অরবিটাল বরাবর এই কন্ট্রাকশন হচ্ছে, তাই একে আমরা বলবো 4f কন্ট্রাকশন বা ল্যান্থানাইট কন্ট্রাকশন। ক্লিয়ার এটা পার্টটা? ল্যান্থানাইট কন্ট্রাকশন জিনিসটাকে কি ডিটেইল একটু পরে আসবো, মোটামুটি এখন আইডিয়াটা হয়েছে ল্যান্থানাইট কন্ট্রাকশনটার ব্যাপারে। অর্থাৎ ডি অরবিটালের ঠিক যেরকম পুয়ার স্ক্রিনিং পাওয়ারের জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে বাড়বে, ভ্যালেন্সিয়াল কন্ট্রাক্ট হবে, একইভাবে এফ অরবিটালে তো পুয়ারেস্ট স্ক্রিনিং পাওয়ার,
সেটা যদি প্রেজেন্ট থাকে কোথাও, যেরকম এই লোকেশনে প্রেজেন্ট আছে, তার জন্য f অরবিটালের পুরো স্পিনিং পাওয়ার জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আরো বাড়বে ভ্যালেন্সের উপরে, এন্ড ভ্যালেন্সের d তে যা যা কম ছিল তার থেকেও বেশি বেশি কমবে। আর যদি আরো বেশি বেশি কমে সেটা কি বলছি আমরা, ল্যান্থনাইট কন্ট্রাকশন। তাহলে এখন যখন এইখান থেকে এইখানে আসছি, এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে আসছি, শেল নাম্বার বাড়ছে বলে রেডিয়াস বাড়ার কথা, আর ল্যান্থনাইট কন্ট্রাকশন হওয়ার জন্য রেডিয়াসে একটা কমি আসবে, একই না? শেল নাম্বার বাড়ছে বলে রেডিয়াস বাড়বে, ল্যান্থনাইট কন্ট্রাকশনের জন্য এখানে একটা রেডিয়াস কমবে, তাই আলটিমেটলি রেডিয়াস সেম রয়ে যাবে। এইখান থেকে এইখানে রেডিয়াস বাড়ার কথা বাট রেডিয়াস সেম থাকছে, রেডিয়াস বাড়ার কথা বাট রেডিয়াস সেম থাকছে। পিরিয়ড 4 থেকে পিরিয়ড 5 এর রেডিয়াস বাড়ছে, পিরিয়ড 5 থেকে পিরিয়ড 6 এ আসতে গেলে রেডিয়াস সেম হয়ে যাচ্ছে, কারণ শেল নাম্বার বাড়ছে বলে যেরকম রেডিয়াস বাড়ছে, ল্যান্থনাইট কন্ট্রাকশন হয়ে যাচ্ছে এই রিজিয়নে, তার জন্য 4f অরবিটাল প্রেজেন্সের জন্য কন্ট্রাকশন হয়ে যাচ্ছে বলে এই এদের রেডিয়াস ফার্দার কমে যাচ্ছে, তাই আলটিমেটলি রেডিয়াস সেম রয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের লিখেছে কেস 3 পুরোপুরি ভালো হবে, আমাদের লিখেছে এবারে হেডিং দেবে ল্যান্থনাইট কন্ট্রাকশন। অর্থাৎ এতক্ষণ আমরা অ্যাটমিক রেডিয়াসটা পড়ছিলাম d ব্লকের জন্য, এখন অ্যাটমিক রেডিয়াস পড়তে চলেছি f ব্লকের জন্য। অ্যাটমিক রেডিয়াস ফর f ব্লক এলিমেন্টস ল্যান্থনাইট কন্ট্রাকশন। ল্যান্থনাইটটা করে তার দু তিনটে কনসিকুয়েন্সেস আছে, সেটা করে আজকে ছুটি দেব। সো ডি ব্লক এখানে শেষ হলো। ডি ব্লকের তিনটে কেস ক্লিয়ার তো? ডি ব্লকের তিনটে কেস ক্লিয়ার, ভেরি গুড। হেডিং দিচ্ছ ল্যান্থনাইট কন্ট্রাকশন। সেই কন্ট্রাকশনটাই ল্যান্থনাইট কন্ট্রাকশন মানে হচ্ছে বেসিক্যালি f কন্ট্রাকশন। f কন্ট্রাকশন যদি 4f অরবিটাল বরাবর হয় তাকে বলা হয় 4f কন্ট্রাকশন বা ল্যান্থনাইট কন্ট্রাকশন। অ্যাটমিক রেডিয়াস স্টাডি করছি আমরা f ব্লকের জন্য, যদি f কন্ট্রাকশনটা 5f বরাবর হয় তখন তাকে বলা হয় অ্যাক্টিনাইট কন্ট্রাকশন। একইভাবে অ্যাক্টিনাইটের জন্য হয়। So what is the reason of this contraction? রিজনটা একই রকম গল্প, সেটা হচ্ছে একটা চার্ট বানিয়ে দিচ্ছি, আগেরটাতে তো আমরা ছবি এঁকে দেখেছিলাম, আমরা একটা চার্ট বানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে nf অরবিটাল ফ্লো চার্ট বানাচ্ছি কন্ট্রাকশনটার জন্য, কারণ এখানে কন্ট্রাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ডি কন্ট্রাকশন। nf অরবিটাল এদের আছে হচ্ছে পুয়ার স্ক্রিনিং এফেক্ট, পুয়ারেস্ট স্ক্রিনিং এফেক্ট মানে বাজে স্ক্রিন, পুয়ারেস্ট স্ক্রিনিং পাওয়ার। পুয়ারেস্ট স্ক্রিনিং পাওয়ার যদি হয় তাহলে নিউক্লিয়ার চার্জে একটা ম্যাক্সিমাম এনহ্যান্সমেন্ট পাওয়া যাবে অন দা ভ্যালেন্স শেল। স্ক্রিনিং পাওয়ার যদি কম হয় নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলে অনেকটাই বেড়ে যাবে, কারণ নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে ইনার ইলেকট্রন কোর একটা বাজে স্ক্রিন। বেসিক্যালি নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝে ইনার ইলেকট্রনটা কোর একটা বাজে স্ক্রিন। বাজে স্ক্রিন মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলে বেড়ে যাবে, ভ্যালেন্স শেলে অ্যাট্রাকশন যদি অনেকটা বেড়ে যায় রেডিয়াসে একটা হিউজ ড্রপ হবে, যাকেই বলা হচ্ছে f কন্ট্রাকশন। f অরবিটালের প্রেজেন্সে যখন এই কন্ট্রাকশনটা তখন f কন্ট্রাকশন, d অরবিটালের প্রেজেন্সে এই কন্ট্রাকশনটাকে বলা হয় d কন্ট্রাকশন। একটা নোট দিয়ে লিখে রাখবে f কন্ট্রাকশন is more significant than d contraction because f orbital is poorest screening power than d orbital. f contraction is more significant than d contraction because f contraction is more significant than d contraction because f orbital is poorer screen than d orbital. যে যত পুয়ার স্ক্রিন তার জন্য কন্ট্রাকশন তত বেশি। So if contraction is more significant That d contraction because f orbital is poorer screen than d orbital. F orbitals are poorer screen than d orbital. যেহেতু f অরবিটালের স্ক্রিনিং পাওয়ার খুব খারাপ, d এর থেকেও খারাপ, তাই ওর ভ্যালেন্স শেলের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন d এর গুলো থেকে বেশি, তাই ওখানে কন্ট্রাকশন d এর গুলো থেকে বেশি। ল্যান্থনাইট কন্ট্রাকশন ক্লিয়ার? 4f বরাবর হলে ল্যান্থনাইট, 5f হলে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইটটা আমাদের সিলেবাসে অতটা জরুরি নেই, সো মেইন জায়গাটা আছে এখান থেকে, 4f এর জন্য ল্যান্থনাইট থেকে মেইন আসে। নেক্সট হেডিং দেবে consequences of lanthanide contraction. Lanthanide contraction এর জন্য প্রচুর consequences হয়েছে, মানে নেচারে আমরা তার প্রত্যেক মোমেন্টে তার মানে তার আমরা এভিডেন্স দেখতে পাচ্ছি। তো কি কি consequences নেচারে আমরা প্রত্যেক মোমেন্টে এভিডেন্স দেখতে পাচ্ছি, কি কি consequences স্টাডি করবার আগে আমরা প্রথমে একবার দেখে নিই যে কোনখানে কাদের কাদের কি হয়েছিল এক্স্যাক্টলি।
আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায় কোথায় কন্ট্রাকশন হয়েছে, তার জন্য কি হয়েছে, ইট্রিয়াম ল্যান্থানামের রেডিয়াস সেম হয়ে গেছে, জার্কোনিয়াম হ্যাফনিয়ামের রেডিয়াস সেম হয়ে গেছে কন্ট্রাকশনের জন্য, নায়াবিয়াম ট্যান্টালামের রেডিয়াস সেম হয়ে গেছে, এগুলো সেম সেম ইলেকট্রন রেডিয়াস পেয়ার হয়ে গেছে, তাই তো? তো কনসিকোয়েন্সে কি হলো দেখো, কনসিকোয়েন্স অফ ল্যান্থানাইট কন্ট্রাকশন, কনসিকোয়েন্সেস নাম্বার 1, similar chemical properties of এই পেয়ার গুলো, ইট্রিয়াম ল্যান্থানাম, জার্কোনিয়াম হ্যাফনিয়াম, নায়াবিয়াম ট্যান্টালাম, এদের কেমিক্যাল প্রপার্টি সিমিলার হয়ে গেছে, কেন? রেডিয়াস সিমিলার, রেডিয়াস সিমিলার, তোরা সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করছে এন্ড সিমিলার কেমিক্যাল প্রপার্টি হয়ে গেছে। জার্কোনিয়াম সেটা, জার্কোনিয়াম সেটা, so yttrium lanthanum, zirconium hafnium, niobium tantalum, এদের কি হয়ে গেছে, সিমিলার কেমিক্যাল প্রপার্টি হয়ে গেছে, কেন? এদের রেডিয়াস কি সিমিলার, লিখে রাখো সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ অফ দিস পেয়ার বিকজ অফ সিমিলার রেডিয়াস, সিমিলার রেডিয়াস কেন একটু আগে এক্সপ্লেইন করেছি আমরা, বিকজ অফ देयर সিমিলার রেডিয়াস, বিকজ অফ देयर সিমিলার রেডিয়াস, ক্লিয়ার? আচ্ছা, সিমিলার রেডিয়াস হওয়ার জন্য কেমিক্যাল প্রপার্টি সিমিলার, তার জন্য কি হয়েছে, এই পেয়ার গুলো, these pairs exist in nature, these pairs coexist in nature, coexist in nature and difficult to separate, difficult to separate, second consequence মানেটা কি, মানেটা হচ্ছে এই ইট্রিয়াম আর ল্যান্থানাম এতই গলায় গলায় বন্ধু হয়ে গেছে এখন যে ওরা নেচারে সেম ওয়েতে রিঅ্যাকশন করে সেম টাইপের কম্পাউন্ড তৈরি করে একসাথে কোএক্সিস্ট করছে, মানে যেখানে ল্যান্থানামের ওর পাওয়া যাচ্ছে ওখানে ইট্রিয়ামের ওর পাওয়া যাচ্ছে, যেখানে জার্কোনিয়ামের ওর পাওয়া যাচ্ছে ওখানে হ্যাফনিয়ামের ওর পাওয়া যাচ্ছে, যেখানে নায়াবিয়ামের ওর পাওয়া যাচ্ছে ওখানে ট্যান্টালামের ওর পাওয়া যাচ্ছে, কারণ এরা এতটাই গলায় গলায় বন্ধু হয়ে গেছে বিকজ অফ देयर সিমিলার রেডিয়াস, কেমিক্যাল প্রপার্টি সিমিলার, সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করছে, সিমিলার ওয়েতে মিনারেল এন্ড ওর তৈরি করেছে, একসাথে কোএক্সিস্ট করছে নেচারে, একজনের ওর যেখানে পাওয়া যাবে শিওর শট ওখানে অন্যজনের ওরও প্রেজেন্ট আছে, কিন্তু তাতে আমার লাভ কিছু হচ্ছে না, কারণ তাদেরকে ডিফিকাল্ট করা, গলায় গলায় বন্ধুত্বকে ভেঙে দিয়ে নায়াবিয়াম আর ট্যান্টালামকে আলাদা করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ একই ভাবে তারা রিঅ্যাক্ট করে বসে আছে, দিয়ে একই টাইপের ওর মিনারেল তৈরি করে বসে আছে ইন নেচার, ক্লিয়ার? তার মানে এদের কোএক্সিস্ট করছে নেচারে, একসাথে পাওয়া যাচ্ছে ওগুলোকে বা মিনারেলগুলোকে নেচারের মধ্যে, কিন্তু তাদেরকে আবার সেপারেট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তারা একই রকম ভাবে রিঅ্যাকশন করে বসে আছে। পয়েন্ট নাম্বার 2 ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশনের কনসিকুয়েন্সেস। নেক্সট কনসিকুয়েন্সেস 3 নাম্বার, 3 নাম্বার টেবিলটা কোথায় গেল, এই আমাদের টেবিল। তো ল্যান্থানাইটস গুলো এরকম জায়গাতে হয়েছে 5d1, তারপরে 4f1 to 14, তারপরে 5d2, এই জায়গাতে ল্যান্থানাইটস আছে। তারপরে ল্যান্থানাইটস এর পরের এলিমেন্ট গুলোকে বলা হয় পোস্ট ল্যান্থানাইটস, কি বলে? পোস্ট ল্যান্থানাইটস। 3 নাম্বার পয়েন্ট, হেভি ডেনসিটি, হাই ডেনসিটি ইন দা পোস্ট ল্যান্থানাইটস, পোস্ট ল্যান্থানাইটস এলিমেন্ট গুলোর ডেনসিটি প্রচুর বেড়ে গেছে। থার্ড পয়েন্ট, ল্যান্থানাইট কন্ট্রাকশনের কনসিকুয়েন্স এগুলো হচ্ছে high density of the post lanthanides elements, lanthanides এর পরে যে এলিমেন্টস গুলো হচ্ছে মানে হ্যাফনিয়াম ট্যাফনিয়াম এই এদের প্রচুর ডেনসিটি বেড়ে গেছে। এখানে কোথায় একটা অসমিয়াম আছে, গ্রুপ পিরিয়ড না, গ্রুপ নাম্বার 8 এ আয়রন, আয়রনের নিচে আছে অসমিয়াম, অসমিয়াম হয়ে যাচ্ছে ডেনসিয়েস্ট। আয়রনের দেখো গ্রুপ 8 এ আছে আয়রন, আয়রনের নিচে আছে অসমিয়াম, টেবিলটা পাওয়া গেছে, আয়রনের নিচে অসমিয়াম ওএস এফির গ্রুপে, তাই তো? এই ওএস আয়রন, আয়রন এন্ড তার নিচে এখানে ওএস, ওএস তো এখানে পাচ্ছি ল্যান্থানাইট কন্ট্রাকশন, মানে ল্যান্থানাইট কন্ট্রাকশনকে ক্রস করে অসমিয়াম আসছে, কারেক্ট? ডেনসিয়েস্ট এলিমেন্ট ওটা, কন্ট্রাকশন হয়ে গেছে, রেডিয়াস ছোট, রেডিয়াস ছোট মানে ভলিউম ছোট, ওদিকে মাস বেড়ে গেছে, প্রোটন নাম্বার বাড়ছে তো নিউট্রন নাম্বার বাড়ছে তো মাস বাড়ছে, ওইদিকে ছোট ভলিউম, সো ডেনসিটি বেড়ে যাচ্ছে। পোস্ট ল্যান্থানাইট সবারই ডেনসিটি ভেরি হাই হয়ে যাচ্ছে। নাম্বার 4 পয়েন্ট, দিস আর দ্য কনসিকুয়েন্স, ল্যান্থানাইট কন্ট্রাকশনটা হয়েছে বলে এই জিনিসগুলো হতে শুরু করেছে। 4th পয়েন্ট, এটা লেখো, হাই আয়নাইজেশন এনার্জি of the post lanthanides, high ionization energy of the post lanthanides, post lanthanides এর ionization energy ও
হাই হয়ে যাচ্ছে। কেন হাই হয়েছে? একইভাবে পোস্ট ল্যান্থানাইড মানে কি, ল্যান্থানাইডে এত কন্ট্রাকশন হয়েছে, পোস্ট ল্যান্থানাইডস গুলোর রেডিয়াস অলমোস্ট ছোটর দিকেই আছে। ছোট রেডিয়াস মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, মানে অবভিয়াসলি লাস্ট শেল থেকে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে, আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। সো পোস্ট ল্যান্থানাইডস এর মধ্যে এই ফিচার গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে নেক্সট পয়েন্টে এইটারই আপনারা লিখবে, এইটারই নেক্সট পয়েন্টটাতে লিখো হাই, কি লিখলে পয়েন্টটা, হাই আয়নাইজেশন এনার্জি অফ পোস্ট ল্যান্থানাইডস এর মধ্যে এরকম জায়গাতেই আছে। দেখো গ্রুপ 10 এ আছে পোস্ট ল্যান্থানাইডস এর মধ্যে প্ল্যাটিনাম, আর গ্রুপ 11 এ আছে গোল্ড। পোস্ট ল্যান্থানাইডে গ্রুপ 10 দেখো প্ল্যাটিনাম আর গ্রুপ 11 দেখো গোল্ড। ক্লিয়ার? প্ল্যাটিনাম আর গোল্ড এর কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি তো বাড়ছে আস্তে আস্তে, তাই ইলেকট্রনকে রিমুভ করার জন্য, লাস্ট শেল থেকে ইলেকট্রনকে রিমুভ করার জন্য রিকোয়ার্ড এনার্জি বাড়ছে। প্ল্যাটিনাম আর গোল্ডে এই এনার্জি এত বেশি, ইলেকট্রন রিমুভই হতে চায় না, দে বিকেম দা নোবেল মেটাল এন্ড ইউজ ফর দা জুয়েলারি। তারা রিঅ্যাকশন করাই বন্ধ করে দিচ্ছে। এয়ারের অক্সিজেন ময়েশ্চার কারোর সাথে, ইভেন অ্যাসিড দিয়েও ডিসলভ করা যায় না, অ্যাকোয়ারি দিয়ে বানাতে হয় ডিসলভ করতে। প্ল্যাটিনামকে 1000 ডিগ্রি অবধি হিট করলে প্ল্যাটিনাম শুধু লাল হয় একটুখানি, বলে অবধি না। 1000 ডিগ্রি টেম্পারেচার আরামসে টলারেট করে নিতে পারে, প্ল্যাটিনামের একটু ডিফরমেশন হয়। এন্ড তারা জুয়েলারি হিসেবে ইউজ হচ্ছে। এয়ার ময়েশ্চার অ্যাসিড নাথিং ক্যান অ্যাটাক देम, কোনো কিছুতে এরা রিঅ্যাক্ট করছে না, কারণ এদের ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন বেরোতেই চাইবে না। কেন বেরোতে চাইছে না? এদের আয়নাইজেশন এনার্জি টু হাই হয়ে গেছে। কেন টু হাই হয়ে গেছে? ল্যান্থানাইড কন্ট্রাকশনকে ফেস করে কন্ট্রাকশনের জন্য এত ছোট হয়ে গেছে, কন্ট্রাকশনের জন্য এত রেডিয়াস ছোট হয়ে গেছে, এন্ড এর জন্য নিউক্লিয়ার চার্জ এত বেড়ে গেছে ছোট রেডিয়াসের মধ্যে, যে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য এয়ারের অক্সিজেন, এয়ারের ময়েশ্চার, ইভেন অ্যাসিড অবধি কিছু করাতে পারছে না, and they become the noble metal. So লিখে রাখ, because of the high ionization energy, but due to high ionization energy, because of high ionization energy in the post lanthanides, energy এত বেড়ে গেছে পোস্ট ল্যান্থানাইডস এর মধ্যে, because of the high ionization energy in the post lanthanides, platinum and gold metals become, even mercury to some extent mercury অত রিঅ্যাকশন করে না, মার্কারিকে ওই জন্য আমরা থার্মোমিটার এবং বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। প্ল্যাটিনাম গোল্ড দে বিকেম নোবেল মেটাল, তারা নোবেল হয়ে যায়, মেটালগুলো একদম রিঅ্যাক্ট করাই বন্ধ করে দেয়। প্ল্যাটিনাম গোল্ড and to some extent mercury become noble metals. প্ল্যাটিনাম গোল্ড and to some extent mercury এরা হয়ে যায় নোবেল মেটাল, বিকজ এদের আয়নাইজেশন এনার্জি খুবই বেড়ে গেছে, কারণ ল্যান্থানাইড কন্ট্রাকশন এরা ফেস করছে। ক্লিয়ার? কারণ প্ল্যাটিনামে কি 4f14 ভর্তি না, গোল্ডে কি 4f14 ভর্তি না, কারণ 4f14 তো এখানেই অ্যাটমেই ভর্তি হয়ে গেছে। তাহলে ওই এর অরবিটালে বাজে স্পিনিং এর জন্য এরাও স্ট্রং অ্যাট্রাকশন ফেস করছে, যে ভ্যালেন্স শেলগুলো নিউক্লিয়াস দিয়ে ইলেকট্রনকে নক আউট করাই যাচ্ছে না, না অক্সিজেন এসে রিঅ্যাক্ট করতে পারছে, না ময়েশ্চার রিঅ্যাক্ট করতে পারছে, না ইভেন অ্যাসিড গুলো এসে রিঅ্যাক্ট করতে পারছে, তাই না? নোবেল মেটাল হিসেবে ইউজ হচ্ছে and they are used for the jewelry purpose. Clear? So these are the consequences of lanthanide contraction. ক্লিয়ার? মাথা ঢুকেছে? এইখানে আজকে আমরা ক্লাসটা স্টপ করছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক রেডিয়াস আজকে পুরো শেষ হয়ে গেল। অ্যাটমিক রেডিয়াস এর আমরা দুটো সেকশন লিখে নিলাম। অ্যাটমিক রেডিয়াসের একটা সেকশন ছিল হচ্ছে ডি ব্লক, একটা ছিল হচ্ছে এফ ব্লক। সো সিমিলার ওয়েতে আমরা প্যারামিটার ধরে ধরে করব, তাহলে আমাদের ফার্স্ট পড়া হবে। তো আমরা নেক্সট ক্লাসে এরকমই ফার্দার প্যারামিটার করতে শুরু করব। চেষ্টা করছি নেক্সট ক্লাসের মধ্যে যদি চ্যাপ্টারকে শেষ করে দেওয়া যায়, যদি না হয় বড় জোর পরের ক্লাসে হাফ ক্লাস লাগবে, তারপরে আমরা পরের চ্যাপ্টারে মুভ করে যাব।